হাফিজ ভাই এখন যে ঘটনাটি আমাদেরকে শেয়ার করার জন্য দিয়েছেন, তো এই ঘটনাটি হাফিজ ভাইকে দিয়েছেন আলমগীর চাচা। আলমগীর চাচাকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই বলে আমার মনে হয়। কারণ হচ্ছে আপনাদের সকলের কাছে খুবই জনপ্রিয়তা পাওয়া সেই ঐতিহাসিক দিলু মিয়ার ঘটনা। যদিও বা ঘটনাটির শিরোনাম ছিল রহস্যময় কারাগার, কিন্তু রহস্যময় কারাগার বললে অনেকেই ঘটনাটি সম্পর্কে বুঝতে পারেন না। সবাই দিলু মিয়ার ঘটনা বলেই ওই ঘটনাটি আসলে এমন ভাবে আপনারা নিজেরাই প্রচার করেছেন যে মূল ঘটনাটি মানে শিরোনামটি হারিয়ে গেছে, ঘটনাটি দিলু মিয়ার ঘটনা নামে পরিচিতি পেয়ে গেছে। তো এই যে দিলু মিয়ার ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছিলেন এই আলমগীর চাচা, ওনার একটি ভিডিও কিন্তু হাফিজ ভাই ইতোমধ্যে আপলোড করেছেন, যে একটি বাঁশবাগানের কাছে গিয়ে একটি ভিডিও করা হয়েছিল। আলমগীর চাচা কিন্তু আমাদের চ্যানেলের বেশ রেগুলার একজন লিসেনার এবং আমাদের কাছে খুবই সম্মানিত একজন ব্যক্তি। ওনার মাধ্যম দিয়ে এমন কিছু ঘটনা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, খুবই ইউনিক ঘটনা। আলমগীর চাচা উনি তো একজন গ্রাম্য ডাক্তার, ওনার চেম্বার রয়েছে, রেগুলার চেম্বার করেন উনি। তো মূলত এই আলমগীর চাচাই এই ঘটনাটি শেয়ার করেছেন, কিন্তু উনি শুনেছিলেন আর একজন ডাক্তারের কাছে, তার বাড়ি মেহেরপুর শহরে। ওনার নাম হচ্ছে কাশেম আলী, সবাই কাশেম ডাক্তার নামেই তাকে চেনেন। ওনার বয়সটা আনুমানিক 70+। মূলত এই কাশেম ডাক্তার এই গাইডঘাট গ্রামে, মানে চুয়াডাঙ্গার যে গাইডঘাট গ্রাম, এখানে উনি আক্তার নামে একজনের আত্মীয়। তো হাফিজ তাকে আক্তার নানা হিসাবেই ডাকে নাকি আর কি। তো এই আক্তার নানার আত্মীয় উনি, আর এই সুবাদে উনি ওই গ্রামে মাঝে মাঝে আসেন আর কি। আর এই যে আলমগীর চাচার চেম্বারে বসে সময় কাটান। তো এই কাশেম আলী চাচা মাস 3 আগে আর কি উনি এই গ্রামে এসেছিলেন এবং আলমগীর চাচার দোকানে গিয়েছিলেন। আর তখন কিন্তু এই আলমগীর চাচা আমাদের ভয়ের শিহরণ বইটি পড়ছিলেন। এর মধ্যে রোগী আসলে এই ভয়ের শিহরণ বইটি কাশেম চাচা পড়া শুরু করেন। তখন আলমগীর চাচা তার পাঠানো জিনের বিচার ঘটনাটি পড়তে বলেন ওই কাশেম চাচাকে। তো কাশেম চাচা যখন মোটামুটি একটা সময় নিয়ে পুরো ঘটনাটি পড়েন, পড়া শেষে কাশেম চাচা আলমগীর চাচাকে বলেন, আপনার কাছে মানে আলমগীর চাচা কাশেম চাচাকে বলেছেন যে আপনার কাছে এমন কোনো ঘটনা জানা আছে কিনা। তখন কাশেম চাচা বললেন যে হ্যাঁ, তার কাছে এরকম অনেক ঘটনাই জানা আছে। এরপর উনি একটি ঘটনা বলেছিলেন। ঘটনাটি যখন লিসেনার্স আমি নিজে পড়লাম, আমার কাছে খুবই, বিশেষ করে লাস্টের অংশটা দারুণ লেগেছিল। সুতরাং সবাই একটু নড়ে চড়ে বসুন, ঘটনাটি শুনলে আপনাদের কাছেও অন্য ধরনের এক অনুভূতি হবে। চলুন শুরু করি ঘটনা। তো ঘটনাটি এই যে কাশেম চাচা উনি কিন্তু ওনার নানার কাছ থেকে শুনেছিলেন, অনেক আগের একটি ঘটনা। তো ঘটনাটির সাল 1900 সাল এবং 1930 সাল, এই পুরো সময়টা জুড়ে হয়েছিল বলে ধারণা করা হয়। ঘটনাটি মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামে ঘটেছিল বলে জানা যায়, মোটামুটি যতটুকু তথ্য পাওয়া যায় আর কি। তো ঘটনাটি কাশেম চাচার মতো করে আমরা বলার চেষ্টা করছি, উনি যেভাবে বলেছেন। সময়টা তো বললাম আমরা। তো কাউসার নামে একজন কৃষক ছিলেন, তার সেই সময়ে বয়স ছিল 35 কি 36 আনুমানিক। তার 6টি গরু ছিল। পাশাপাশি উনি পিপল নামে এক ধরনের সবজি চাষ করতেন। পিপল বলতে আমরা যে এরকম এই যে এখন কাঁচা ঝাল ব্যবহার করি, আগে ঝালের বদলে আর একটা জিনিস নাকি ওই এলাকায় ব্যবহৃত হতো, এটাকে পিপল বলতো। এটা দেখতে ঝালের মতো ছিল, তবে একটু পার্থক্য ছিল, এর গায়ে কাটা হতো আর এটা লম্বা না হয়ে বড়শির মতো নাকি বাঁকা হতো। তো এটা একটা বিশেষ ধরনের একটা ফসল ছিল ওই সময়ের, এখন আছে কিনা আমি জানি না। তো বা এটার অন্য কোনো নাম আছে কিনা আমি বলতে পারবো না, হয়তো বা বলতে পারবেন। তো এই যে এই কাজের পাশাপাশি এই কাউসার মিয়া রাজমিস্ত্রিরও কাজ করতেন। তো একবার কি হয়, কাউসার মিয়া প্রায় 2 বিঘা জমিতে পিপল চাষ করেন এবং সেইবার পিপলের মূল্য গতবারের তুলনায়, মানে ওই সময়ের ওই বছরের গতবারের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হতে থাকে। আরো একটা জিনিস, সেই সময় মাঠে কিন্তু চাষাবাস আসলে খুব একটা বেশি হতো না, বেশিরভাগ মাঠ কিন্তু ফাঁকা পড়ে থাকতো। কারণ তখন গ্রামে তো এখনকার মতো এত মানুষ বসবাস করতো না, অল্প কিছু পরিবার বসবাস করতো। তখনকার সময় এইভাবে তো ট্রাক্টর দিয়ে চাষাবাস হতো না, তখন গরু দিয়ে লাঙল দিয়ে করতে হতো। এই জন্য অনেক অল্প জমি তারা চাষবাসের উপযোগী করে
তুলতে পারতেন। এজন্য মূলত চাষবাস কম হতো আর কি। তো ওইবার কি হয়, কাউসার মিয়ার পিপল গাছেও কিন্তু অনেক বেশি পিপল হয়। তিনি অনেক খুশি, কিন্তু এর মধ্যে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো, উনি প্রায় সময় সকালে গিয়ে দেখেন ওনার গাছ থেকে কেউ পিপল ছিঁড়ে নিয়ে যায়। এটা যে জিন ভূতে করার বিষয়টা এরকম না, এটা মানুষই করে আর কি। কারণ যখন যে প্রোডাক্টের দামটা একটু বেশি পাওয়া যায়, ওই ফসলের ক্ষেতে চুরি হওয়াটা এটা একটা স্বাভাবিক বিষয়। তো কাউসার মিয়া চিন্তা করলেন যে যেহেতু এই জিনিসের মূল্য এখন বেশি, এই কারণে চুরি হচ্ছে, এটাকে তো পাহারা দেওয়ার দরকার। তো কাউসার মিয়া যেহেতু রাজমিস্ত্রির কাজ করতেন, তো বিকাল থেকে তো উনি ফ্রি হয়ে যেতেন। তো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি পিপল গাছ দেখাশোনা করতেন। পাশাপাশি ওই সময়ে উনি গরুর জন্য ঘাস কাটতেন। কিন্তু সকালবেলা উনি কাজে যাওয়ার আগে এসে দেখতেন ওনার গাছ থেকে কেউ পিপল তুলে নিয়ে গেছে। তো উনি তো পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে উনি আরেকটা সিদ্ধান্ত নেন যে ওনার গরুগুলো রাতে মাঠে নিয়ে উনি চড়াবেন। আর ওই সময় মাঠে খালি জমি ছিল অনেক, যেখানে অনেক ঘাস হতো। তো যেই চিন্তা সেই মোতাবেক উনি কাজ করতেন। এইভাবে উনি বেশ কিছুদিন কাজ করেন। মাঝে মাঝে রাতের বেলা গরু নিয়ে আসতেন, আর শেষ রাতের দিকে গরুগুলো নিয়ে বাসায় চলে আসতেন। তো আবার ঘুমাতেন উনি, সকালবেলা আবার রাজমিস্ত্রির কাজে চলে যেতেন। কাউসার মিয়ার পরিবার, তার বউ এবং ছোট ভাই, এটাই ছিল তার পরিবার। ছোট ভাইয়ের বয়স খুবই কম ছিল। এই ভাইকে রেখেই তার মা বাবা মারা যায়। এরপর উনি এই ভাইকে নিজের সন্তানের মতো করে বড় করছেন। তো দিনের বেলায় এই ছোট ভাই এবং কাউসার মিয়ার বউ এই পিপল বাগান পাহারা দিত। আর পিপল বাগানটা বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, সর্বোচ্চ 1 কিলো বা তারও কাছাকাছি দূরত্ব হবে। তো এইভাবে কয়েকদিন রাতে এই কাউসার মিয়া 6টি গরু নিয়ে মাঠে যেত, আর গরুগুলো ছেড়ে দিয়ে উনি পিপল বাগানের পাশে মাচালে বসে থাকতেন। কোনো সমস্যা কিন্তু হচ্ছিল না, বেশ ভালোই চলছিল। তো একদিন রাত্রে অন্যান্য দিনের মতো গরুগুলো ছেড়ে দিয়ে উনি বসে আছেন, হঠাৎ দূরের একটা বাগানের মতো একটা জায়গায় ঝলমলে আলো উনি দেখতে পান। ওখান থেকে কিছু আওয়াজও উনি শুনতে পান, তবে কিসের আওয়াজ উনি বুঝতে পারছেন না। শুধু এতটুকু বুঝতে পারছে যে ওখানে বেশ কয়েকজন মিলে একসাথে কিছু মুখ দিয়ে আওয়াজ করছে। দূরে যেখানে কাউসার মিয়া আলো দেখতে পাচ্ছেন এবং কাউসার মিয়া যেখানে আলো আসলে দেখছেন, সেটা কিন্তু মানে ওইখান থেকে ওই আওয়াজটা আসছে। কাউসার মিয়া কি করেছে, ওই দিকটাতে আস্তে আস্তে যাওয়া শুরু করেছে। ওখানে চারপাশে কিছু তাল গাছ ছিল, খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল ওই জায়গাটা। শোনা যায় অনেক আগে নাকি একজন কবিরাজকে ওইখানে কবর দেওয়া হয়েছিল। তো ওই বাগানের মধ্যে আলো এবং আওয়াজ শুনে তো ওনার কৌতূহল হয় যে এত রাত্রে কারাও এখানে আওয়াজ করছে, বা এত আলোই বা ওখানে কোথা থেকে আসলো। তো কাউসার মিয়া তো অনেক সাহসী ছিলেন, উনি সিদ্ধান্ত নেন যে ওই বাগানের মধ্যে উনি যাবেন। উনি দেখছেন ওনার সবগুলো গরু দিব্যি ঘাস খাচ্ছে, আর ওনার গরুগুলো বেশ শান্ত ছিল, এলোমেলো দৌড়ঝাঁপ করতো না। উনি গরুগুলো রেখে ওই বাগানের দিকে রওনা করেন। ওই বাগানটা পিপলের জমি থেকে খুব বেশি দূরে ছিল না। উনি কয়েক মিনিট হাঁটার পরই ওই বাগানের ভেতরে পৌঁছান। কাউসার মিয়া বাগানে পৌঁছে দেখতে পান সেখানে একসাথে অসংখ্য মানুষ বসে আছে। আর আমরা যেমন জিকির করি গোল হয়ে বসে, ঠিক তেমন করে ওরা মাটির দিকে মুখ করে বসে জিকির করছে। কিন্তু ওরা যে কি ভাষায় এই জিকির করার মতো আওয়াজ করছে বা আদতে সেটা জিকির কিনা, এইটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে ওরা কি ভাষাটা ইউজ করছেন। মূলত কোনো অ্যারাবিক শব্দ ওরা ইউজ করছেন, এটা কাউসার মিয়া বুঝতে পারেন। ওরা যতটুকু আরবি জ্ঞান ছিল, নামাজ কালাম পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, সেই হিসাবে উনি বুঝতে পেরেছিলেন। আর ওইখানে এত আলো যে দিনের আলোর মতো সব স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আলোর উৎসটা যে কি এটা বোঝা যাচ্ছে না। কাউসার মিয়া আরো দুটো জিনিস খেয়াল করেন, যে এরা লম্বায় সাধারণ মানুষের থেকে অনেক ছোট, বামন আকৃতির। কাউসার মিয়া বাগানে ঢুকে উনি যে মুখগুলো দেখতে পান, সেটা হলো সবার চেহারাই কালো, আর সবাই যে দেখতে একই রকম বিষয়টা এরকম না আর কি। তবে মুখগুলো দেখে মনে হচ্ছে যে বেশ বয়স্ক, সবারই মুখে দাঁড়িয়ে আছে, অনেকেরই জট লাগানো চুল, এরকম আর কি। তো এর মধ্যে কি হয়, একজন লোক মুখ উঁচু করে ইশারায় কাউসার মিয়াকে হাত দিয়ে এক পাশ দিয়ে তার কাছে আসতে বলে। অনেক সময় আমরা হাত দিয়ে বলি না যে এই যে ডান দিক দিয়ে ঘুরে আমার কাছে আসো ইশারায়, বা বাম দিক দিয়ে আসো, বা এদিক দিয়ে আসো, ঠিক ওই রকম করে একটা পাশ দিয়ে তার কাছে আসতে বলে। তো কাউসার মিয়া তখন চিন্তা করে যে আমি কি এখান থেকে চলে যাব না থাকবো, এখন কি তার কাছে যাব না কি করব, যদি আমার কোনো ক্ষতি করে, এরা কি আসলে মানুষ না অন্য কিছু।
আবার যদি তাদের ডাক না শুনে যাই তখন তো আরো ক্ষতি হতে পারে। কাউসার মিয়া আবার চিন্তা করেছিল যে এখানে তো একজন কবিরাজের কবর ছিল, সেই কবিরাজের নাকি অনেক শিষ্য ছিল, এমন এমন মানে অনেক শিষ্য তার জিনও ছিল, এরা আবার সেগুলা কি না, কি আর করা। কাউসার মিয়া ভয়ে ভয়ে ওই লোকটার কাছে যায়। যাওয়ার পরেই ওই লোকটা কাউসার মিয়ার হাত ধরে একটা সাইডে নিয়ে যায়। কাউসার মিয়া দেখে একটা কাপড়ে ঘেরা একটা জায়গা, একটা রুমের মতো তৈরি করা আর কি, তো ওইখানে নিয়ে যায়। সেখানে কাউসার মিয়া দেখে অনেক রকমের ফলমূল রাখা। তখন ওই ব্যক্তি কথা বলে ওঠে যে কাউসার মিয়া, এখানে যত ফলমূল আছে তোমার জন্য, তুমি খেতে পারো। আর এখানে যে কবিরাজ শুয়ে আছেন, আমরা তার মুরিদ ছিলাম, আমরা মাঝে মাঝে অনেকে এখানে আসি। তুমি যখন আমাদের এখানে এসেছো, তুমি আমাদের মেহমান, আর যেহেতু তুমি আমাদেরকে দেখে ফেলেছো, এই কারণেই মূলত তোমাকে এখানে নিয়ে এসেছি। কথা বলে একটা আংটি বের করে ওই লোকটা। বের করার পর এটা কাউসার মিয়ার হাতে দিয়ে বলে, এটা স্বর্ণের একটা আংটি, আমরা তোমাকে একটু উপহার দিলাম, কিন্তু এই আংটির কথা আর এখানে আসার কথা তুমি অবশ্যই কাউকে বলবে না, আর আমাদেরকে ওয়াদা করো এটা কাউকে বলবে না। কারণ গ্রামের আরো মানুষ যদি জেনে যায় যে আমরা এখানে আসি, তাহলে অনেক দুষ্টু তান্ত্রিক কবিরাজরা আমাদেরকে বন্দি করার চেষ্টা করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে। এই কথা বলে ওই ব্যক্তি, আর কাউসার মিয়াকে খেতেও বলে। কাউসার মিয়া ওই রুমে একা একা খেতে থাকে, আর কাউসার মিয়াও তাদেরকে প্রতিশ্রুতি দেয় যে কাউকে বলবে না। তবে কাউসার মিয়ার একটা অনুভূতি হয়, সেটা হলো কাউসার মিয়া দেখছে, হাঁটছে, খাচ্ছে, মনে হচ্ছে সে স্বপ্নের মধ্যে করছে, কিন্তু শরীরের উপর তার আসলে কোনো নিয়ন্ত্রণ সে পাচ্ছিল না। তো তার খাওয়া দাওয়া চলছে, একটা পর্যায়ে মনে হয় তার পেট ভরে গেল, হঠাৎ করে মনে হলো চারদিকে অন্ধকার হয়ে গেল। একটা আলোকিত ঘরের মধ্যে যদি হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, আলো বন্ধ হয়ে যায়, তখন কেমন হয়? হঠাৎ করে মনে হলো সেখানে ইলেকট্রিসিটি চলে গেল, আলো নাই, অন্ধকার। হুট করে আলোর মধ্যে যদি অন্ধকার চলে আসে, তখন ওই অন্ধকারের জিনিসগুলো আস্তে আস্তে দেখতে হলে কিছুটা তো চোখে অন্ধকারটা সইয়ে নিতে হয়। কিছু সময় পর কাউসার মিয়ার চোখে কিছুটা মানে ওই অন্ধকারটা সয়ে যায়। তখন উনি বুঝতে পারেন উনি একটা বাগানের ভেতরে আছে, আর আশেপাশে উনি আর কাউকে দেখতে পাচ্ছেন না। ওইদিকে কাউসার মিয়ার গরুর যে ডাক, এটা উনি শুনতে পাচ্ছেন, যে দূরে গরু ডাকছে, তার গরু। তো উনি তাড়াতাড়ি করে ওই বাগান থেকে বাইরে বেরিয়ে আসেন এবং তার ফসলের জমির কাছে এসে দেখেন যে 5টি গরু এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং এক নাগারে ডেকে চলছে, আর একটি গরু চুপচাপ দাঁড়িয়ে আছে একটু দূরে, মানে যেই রাস্তা দিয়ে কাউসার মিয়াকে বাড়ি যেতে হয় সেই দিকে ওই গরুটি দাঁড়িয়ে আছে। ওই গরুটি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত, আর ওই 5টি গরু দূরে ডাকাডাকি করছে। তো কাউসার মিয়া কি করে, ওই গরুগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু গরুগুলো সামনের দিকে যেতে চায় না। কাউসার মিয়া গরুগুলোকে আঘাত করতে থাকে, তবুও গরুগুলো সামনের দিকে আর এগোতেই চায় না। কাউসার মিয়া ভাবে তার এত শান্ত গরুগুলো বাড়ির দিকে যায় না কেন। এর মধ্যে কি হয়, ওই যে একটা গরু বাড়ির দিকে দ্রুত গতিতে চলা শুরু করেছে। ওই গরুটা যখন বেশ কিছুটা এগিয়ে গেছে, তখন ওই যে পেছনে থাকা অন্য গরুগুলো বাড়ির দিকে চলা শুরু করেছে, মানে এদের মাঝখানে কিন্তু বেশ বড় একটা গ্যাপ হয়ে গেছে। ওই একটা গরু এবং এই 5টি গরু, এগুলোর মধ্যে কিন্তু একটা দূরত্ব কিন্তু রয়ে গেছে, এগুলো কিন্তু কমছে না। ওই গরুগুলো ওই প্রথমে থাকা গরুটার খুব বেশি কাছে যাচ্ছে না, আর যে গরুগুলো ডাকাডাকি করছিল এখন আর ডাকাডাকি করছে না, এখন শান্ত আছে। এক পর্যায়ে 6টি গরু নিয়েই কাউসার মিয়া বাড়িতে আসেন, 5টি গরু গোয়ালে বাঁধেন। কিন্তু যখনই ওই আলাদা আসা গরুটাকে গোয়ালে বাঁধতে কাউসার মিয়া গিয়েছে, তখনই 5টি গরু ভয়ঙ্কর আওয়াজে ডাকাডাকি শুরু করে। কাউসার মিয়া বাধ্য হয়ে ওই একটা গরু উঠোনে বাঁশের খুঁটি যেখানে ছিল সেখানে বেঁধে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েন। এর মধ্যে তার যে ওয়াইফ আছে, তার যে ছোট ভাই আছে, তারা কিন্তু কেউ ওঠে নাই। সকালবেলা কাউসার মিয়ার ঘুম ভাঙে তার বউয়ের ডাকে। কাউসার মিয়া ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন কাউসার মিয়ার বউ বলে, গোয়ালেতে 5টি গরু, আর একটা গরু কই? তখন কাউসার মিয়া বলে, ওই গিয়ে দেখো, উঠানে বেঁধে রাখছিলাম রাতের বেলা। তখন কাউসার মিয়ার বউ বলে, উঠানে তো দড়ি আছে কিন্তু গরু তো নাই। কাউসার মিয়া চমকে উঠে, তড়ি ঘড়ি করে উঠে বসে, সত্যি তার বউ তো ঠিক বলেছে। সে ওখানে গিয়ে দেখে যে দড়ি পড়ে আছে খুঁটির সাথে বাঁধা, কিন্তু যে গরুর গলায় দড়ি ছিল সেই দড়িটা নাই, মনে হচ্ছে দড়িটা সে ছিঁড়ে চলে গেছে। শুরু হয় ওই গরুটার খোঁজাখুঁজি। চারদিকে অনেক খুঁজেও ওই গরুটাকে আর পাওয়া যায় না। এদিকে কাউসার মিয়া ভাবে
গরুটা রাতের বেলা নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে, অথবা ওই গরুটা দড়ি ছিঁড়ে রাস্তায় চলে গেছিল, কার সামনে পড়েছে, সে হয়তোবা নিয়ে গেছে। বাড়ির সবার তো মন খারাপ। এর মধ্যে কাউসার মিয়ার হাতের ওই আংটিটা দেখে তার বউ তো অবাক। তাকে জিজ্ঞেস করে, আরে এত সুন্দর একটা আংটি তুমি পেলে কোথায়? তখন কাউসার মিয়া বলে, আমি রাস্তায় আংটিটা পরে পেয়েছি। অনেককেই জিজ্ঞেস করলাম কেউ হারাইছে কিনা, কারো হারাইছে কিনা, কিন্তু কেউ তো কিছু বললো না, তাই আমি আমার হাতে রেখে দিছি, যদি কারো পরে পাওয়া যায় যে মালিক আমি পাই দিয়ে দেব। তো কাউসার মিয়ার বউ সরল বিশ্বাসে এটা কিন্তু বিশ্বাস করে নাই। এই বিশ্বাসটা তার মনের মধ্যে আসলে আসে নাই যে তার স্বামী তাকে মিথ্যা বলতে পারে। এখানে অবিশ্বাস করার অনেকগুলো কারণ ছিল। কারণ আগের রাত্রে বা আগে তাকে তার হাতে আংটি পরতে দেখে নাই, রাতের বেলা গরু নিয়ে গেল, তারপর সকালবেলা তার হাতে আংটি, নিশ্চয়ই রাতের বেলা মাঠের মধ্যে সে আংটি খুঁজে পায় নাই। এই চিন্তাটা আসলে উনি করেন নাই, চাইলে করতে পারতেন, হয়তো তার মাথায় সেটা আসেই নাই। যাই হোক, এই বিষয়ে কাউসার মিয়ার বউ আর কিছু তাকে বলে না। আবারও গরু খোঁজাখুঁজি শুরু করে তারা, ওই একটি গরুকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এভাবে উনি কয়েকদিন একা একা পিপল ক্ষেত পাহারা দেন, ওই গরুগুলোকে আর নেন নাই কয়েকদিন। তারপর আবার মাঠে রাতের বেলা গরু নিয়ে গেছেন। কয়েকদিন যাবার পর আবার ঠিক রাত আনুমানিক 11টা-12টার দিকে, নির্দিষ্ট করে বলা যায় না কত রাত আর কি, তো ওই বাগানটাতে আবার আলো দেখতে পান। কিন্তু উনি এইবার ওই বাগানের দিকে আর যান না। উনি তো বুঝে গেছেন যে ওগুলো তো স্বাভাবিক কোনো জিনিস না, ওই দিকে আর যাবো না, ওরা ওখানে আছে, ওদের মতো থাকুক। কিছু সময় পর কাউসার মিয়া দেখতে পান দূর থেকে 5-6 জন কাউসার মিয়ার দিকে আসছে। ওগুলোকে আসা দেখে গরুগুলো কিন্তু খুব জোরে ডাকাডাকি করতে করতে করছে আর কি। আর ডাকাডাকি করতে করতে গরুগুলো কাউসার মিয়ার কাছে চলে আসে। এদিকে ওই 5-6 জন ব্যক্তি নির্দিষ্ট একটা দূরে দাঁড়িয়ে ইশারা করে কাউসার মিয়াকে কাছে ডাকতে থাকে। তো কাউসার মিয়া গরুগুলোর গায়ে হাত বুলিয়ে দিয়ে শান্ত করে এবং এই ব্যক্তিদের কাছে এগিয়ে যান। তো কাউসার মিয়া কাছাকাছি যাওয়ার পর দেখতে পান যে এখানে একজন, ওই 4-5 জনের মধ্যে একজন তার পরিচিত দুঃসম্পর্কের এক আত্মীয় হয়। তো কাউসার মিয়া এত রাতে তাকে এখানে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কি মিয়া ভাই, এইখানে তুমি কেন এত রাতের বেলা? তখন ওই ব্যক্তি বলে যে আমি এখানে একটা বিশেষ জলসায় আসছি, এটা রাতের বেলাই হয়, তো ভাবলাম দূরে একজনকে দেখা যাচ্ছে, তার সাথে একটু সাক্ষাৎ করে আসি, এসে দেখি তুমি। তখন কাউসার মিয়া বলে যে আমি যে এই যে পিপল ক্ষেতটা পাহাড়িতে আসছি আর এই গরুগুলোকে নিয়ে আসছি, দিনের বেলা অন্য কাজে ব্যস্ত থাকি তো তাই রাতের বেলা নিয়ে আসি। তখন ওই ব্যক্তি কাউসার মিয়াকে বলে যে আমরা এখন খাওয়া দাওয়া করবো, চলো আমাদের সাথে বাগানের ভিতরে চলো। তো কাউসার মিয়া রাজি হয় না, না ওখানে যাব না, আসলে ওখানে তো অন্যরকম জিনিস। বললে আরে অন্যরকম জিনিসটা থেকে আমি তো আসি, আর তুমি তো এদেরকে আগে থেকে দেখছো, তুমি গেলে ওরা কিছু মনে করবে না আবারও যদি যাও। তো কাউসার মিয়ার ইচ্ছা না থাকলেও তার ওই দুঃসম্পর্কের আত্মীয়ের অনুরোধে যেতে বাধ্য হয়। তো বাগানের ভিতর ঢুকেই দেখেন সবাই সিরিয়াল ধরে বসে আছে, তাদের সামনে শাপলা পাতা বা পদ্ম পাতার মতো কিছু একটা দেয়া আর কি, এই পাতার উপর খাবার দেওয়া হবে এমন ভাবে ওরা বসে আছে। অনেক সময় আমরা দোয়ার আয়োজন করি, তারপরে কলা পাতা কেটে খাবার খেতে দেই, এই এরকম দৃশ্যের সাথে আমরা অনেকেই পরিচিত, ঠিক ওইভাবে তারা বসে আছে। এবং তাদের শারীরিক গঠন দেখে মনে হচ্ছে এরা বাচ্চা, কিন্তু মুখটা কিন্তু বৃদ্ধ মানুষের মতো, ওই যে বামন। তো কাউসার মিয়া বসে পড়েন, তাদের সাথে খাওয়া দাওয়া করেন একসাথে। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন কাউসার মিয়া, সেটা হলো যে আমরা তো চিবিয়ে চিবিয়ে খাই, কিন্তু ওখানে সবাই মনে হচ্ছে খাবার গিলে খাচ্ছে, কেউ চিবিয়ে খাচ্ছে না, মুখে দেয় আর গিলে খেয়ে ফেলে। তো কাউসার মিয়া তাড়াতাড়ি খাওয়া শেষ করে তার ওই পরিচিত আত্মীয়কে খুঁজতে থাকেন, কিন্তু তাকে আর পায় না। তো উনি বাগান থেকে যখনই বের হয়েছেন তখনই উনি আবার ওই গরুর ডাকাডাকি শুনতে পান। উনি তাড়াতাড়ি করে গরুর কাছে গিয়ে দেখেন এবার 4টি গরু একসাথে, আর 5টি গরু তো ছিল, একটি গরু বাড়ির দিকে মুখ করে দূরে দাঁড়িয়ে আছে। তো কাউসার মিয়াকে দেখে ওই গরুটা একাই বাড়ির দিকে রওনা দেয়। আর কাউসার মিয়া কি করে, বাকি 4টি গরু নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু গরুগুলো প্রথম দিকে যেতে চাচ্ছিল না। তখন ওই গরুটা বেশ কিছুটা দূরে চলে গেছে, তখন ওই 4টা গরু কাউসার মিয়ার সাথে হাঁটা শুরু করে। এরপর যখনই 5টি গরু একসাথে গোয়ালে রাখতে চায় তখনই কিন্তু 4টি গরু ডাকাডাকি করতে থাকে। তাই বাধ্য হয়ে ওই যে আগের মতো যেই গরুটি আগে চলে এসেছিল সেই গরুটিকে আলাদা করে বাড়ির উঠোনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং রুমে গিয়ে উনি ঘুমিয়েও পড়েন। তো কাউসার মিয়া ভোরের দিকে উঠেছেন, এবার তার স্ত্রীর আগে উনি উঠেছেন আর কি। তো এক পর্যায়ে উনি গিয়ে দেখেন বাইরের উঠোনে যে গরুটি বাঁধা ছিল সেই গরুটা নাই।
উনি তো ওনার ছোট ভাইকে ডাকেন, ওনার বউকে ডাকেন, সবাই মিলে গরু খুঁজতে থাকে বাড়ির আশেপাশে সব জায়গায়, কিন্তু গরু আর পাওয়া যায় না। ওনার বউ জিজ্ঞেস করে, তুমি রাতে গরু ঠিকঠাক ভাবে নিয়ে আসছিলা তো? কাউসার মিয়া, হ্যাঁ আমি তো ঠিকঠাক মতো নিয়ে আসছি। কিন্তু কাউসার মিয়া কিন্তু দুইবারই ওই বাগানে যাওয়ার কথাটা এড়িয়ে গিয়েছে তার বউ এবং তার ভাইয়ের কাছে, কারণ ওগুলো তো বলা নিষেধ ছিল। তো এইভাবে সব জায়গায় খোঁজ করার পরও ওই গরু আর পাওয়া যায় না। এদিকে সেই রাতের বেলা ওই পিপল ক্ষেত পাহারা দিতে উনি আর গরু নিয়ে যায় না, কারণ প্রতিবার গেলেই এই ধরনের ঝামেলা হচ্ছে, দুটো গরু নেই হয়ে গেল। মূলত হঠাৎ করে এক রাত্রে কাউসার মিয়ার শরীর খারাপ হতে থাকে, মানে এই ঘটনার কয়েকদিন পরেই। আর আরো গভীর রাত্রে, আনুমানিক কয়টা বাজে এটা বলা যায় না, হবে হয়তো 12টা 1টা আর কি, গোয়াল ঘরে গরুর ডাকাডাকিতে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। তো কাউসার মিয়া এবং তার বউ বাড়ির বাইরে গিয়ে দেখে গত রাতে হারানো বা কয়েকদিন আগে হারানো একটি গরু তাদের উঠোনে দাঁড়িয়ে আছে, মানে শেষ যে গরুটা হারিয়ে গিয়েছিল ওইটা দাঁড়িয়ে আছে। এটা দেখে কাউসার মিয়া এবং তার বউ তো বেজায় খুশি। কাউসার মিয়া গোয়াল থেকে দড়ি এনে গরুর গলায় বেঁধে ওই 4টি গরুর সাথে বেঁধে রাখে। ওই গরুগুলোও খুব ডাকাডাকি করছিল, কিন্তু কাউসার মিয়া বিন্দু মাত্র কর্ণপাত করে নাই, কারণ ওই ডাকাডাকি শুনেই তো গরু বাইরে বেঁধে রেখে গরু হারিয়ে গিয়েছিল। এখন আর সেই সব বিষয়ে কোনো কর্ণপাত করছে না, সে বাসায় এসে শুয়ে পড়েছে। আর মাঝ রাতে হঠাৎ করে কি হয়েছে, কাউসার মিয়া রক্ত বমি শুরু হয়েছে। ওনার তো অবস্থা খুব খারাপ, তাজা রক্ত বের হচ্ছিল গলা থেকে। এদিকে কাউসার মিয়ার বউ কলে পানি আনতে গিয়েছে যে কাউসার মিয়ার মাথায় দিবে বলে। এমন সময় খেয়াল করে যে গোয়ালের মধ্যে মনে হচ্ছে কি যেন একটা শব্দ হচ্ছে। তো পানি আনতে গিয়ে উনি গোয়ালের কাছে গিয়ে দেখে কি যে গোয়ালে 2টা গরু নাই, মানে ওই যে গরুটা ফেরত এসেছিল সেটা সহ কিন্তু 5টি গরু ছিল, কিন্তু এখন দেখাচ্ছে ওখানে 3টি গরু আছে। তো উনি ওই কথা তার স্বামীকে বলার সাথে সাথে কাউসার মিয়া সেও উঠে গিয়ে দেখে ওই অবস্থাতেই সত্যি 2টি গরু নাই। এতে কাউসার মিয়া খুব বিরক্ত হয়ে বলে যে গরু যায় যাক, এখন আর খুঁজতে হবে না, আগে আমার মাথায় পানি দাও, মেয়েকে বাঁচি। এদিকে কি হয়েছে, কাউসার মিয়াকে বাসায় রেখে তার বউ এবং তার ছোট ভাই আশেপাশে খুঁজতে বের হয় ওই রাত্রেই, কিন্তু খুঁজে পায় না। দিনের বেলা খুঁজতে থাকে, বেলা বাড়তে থাকে। এদিকে কাউসার মিয়াও কিন্তু আরো অসুস্থ হতে থাকে, তার বমি কিন্তু কিছুক্ষণ পর পর হচ্ছিল। ওই গ্রামের পাশের গ্রামে একজন জাদরেল কবিরাজ থাকতো, তার কাছে নিয়ে যাওয়া হয়। ওই কবিরাজ নাকি খুবই ভালো আর খারাপদের জন্য এক মূর্তমান আতঙ্কের নাম। এই কারণেই সবাই তাকে জাদরেল কবিরাজই বলতো, মানে তার নামই পরিচিত হয়ে গেছিল জাদরেল কবিরাজ নামে। তো কাউসার মিয়ার বমির সাথে তাজা রক্ত দেখে ওই কবিরাজ কাউসার মিয়াকে জিজ্ঞেস করে, এই ঠিক ঠিক করে বলো তো, গত কয়েকদিনে রাতের বেলা তুমি কি কি খাইছো? তো কাউসার মিয়া বাসায় যা যা রান্না হয়েছে সেইগুলাই বলে, এবং তার বউ বলে যে ও কি এইগুলাই খাইছে? কাউসার মিয়ার বউ বলে হ্যাঁ ও তো এইগুলাই খাইছে। তখন ওই কবিরাজের কিছু একটা সন্দেহ হয়, তখন বলে যে তোমরা কাউসার মিয়ার সাথে যারা যারা আসে এখানেই বসো, আমি ওকে একটু একা নিয়ে যাচ্ছি আর একটা জায়গায়, ওর সাথে কথা বলবো। কবিরাজ কাউসার মিয়াকে অন্য একটা রুমের ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে কাউসার মিয়াকে বলে, কাউসার মিয়া সত্যি করে বলো, আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, আর তুমি আমার কাছে যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু তোমার বড় ক্ষতি হতে পারে। আর এরপর তুমি যদি আমার কাছে আসো, আমি তোমার কোনো চিকিৎসাই করবো না, তোমার মুখও আমি দেখবো না। কবিরাজের মুখে এইসব কথা শুনে কাউসার মিয়া কিন্তু সব ঘটনা খুলে বলে। কাউসার মিয়ার মুখে এই কথা শুনে কবিরাজ তো অবাক। কবিরাজ বলে, তুমি জানো কি তুমি একটা ভয়ানক এবং মারাত্মক পিশাচের খপ্পরে পড়েছো? তোমার যে রক্ত বমি হচ্ছে কারণ তুমি যে খাবার খেয়েছো এটা তারই প্রভাব। তুমি প্রথম দিন যে ফল খেয়েছো সেটা জিন মানুষ সবাই হজম করতে পারে, এই জন্য তোমার সাথে কিছু হয় নাই। কিন্তু পরের বার তুমি যে মাংস দিয়ে খাবার খেয়েছো এটা আসলে এক ধরনের বড় পাহাড়ি ইঁদুর, এটা দুষ্টু জিনেরা খায়, বিশেষ করে বামন জিনদের এটা খুব প্রিয় জিনিস। আর এটা খাওয়ার ফলেই এটার প্রভাব ধীরে ধীরে তোমার শরীরে পড়েছে। তোমাকে মায়াজাল সৃষ্টি করে ওই বাগানে নিয়ে যেত, আর এইদিকে তোমার একটি গরু নিয়ে যেত একটা পিশাচ, ওই গরুটা খেয়ে ফেলতো। ফিরে এসে তুমি একটা গরু যে আলাদা দেখতে পেতে, মূলত ওই পিশাচটা ওই গরুর রূপ ধরে থাকতো, তুমি যদি বুঝতে না পারো। কিন্তু তোমার গরুগুলো কিন্তু বুঝতে পারতো। ওই গরুগুলো ওই পিশাচকে দেখে ভয় পেয়ে এমন ডাকাডাকি করত। কয়েক রাত আগে ওই পিশাচটি
আবার হারিয়ে যাওয়া গরুর রূপ ধরে এসে তোমাকে ধোকা দিয়েছে। তোমার উঠোনে এসে দাঁড়ায়, তাকে তুমি গরু মনে করে তুমি অন্য গরুর সাথে বেঁধে রেখেছো। সুযোগ বুঝে সে সাথে করে আরো একটা গরু নিয়ে হাওয়া হয়ে গেছে। তুমি 3টি গরুর অল্প অল্প কিছু অংশ এখনো ওই বাগানে পাবা। ওরা ওই গরুটা খুব মজা করে খেয়েছে। তখন কাউসার বলে, ওরা যে আমাকে একটা স্বর্ণের আংটি দিয়েছে, এটা কি? এই যে দেখেন আংটি। তখন ওই কবিরাজ বলে যে, কাউসার মিয়া, তোমার হাতে পানি নিয়ে ওই আংটির উপর একটু চাপ দাও তো। তখন কাউসার মিয়া কি করেছে, অন্য হাতে একটু পানি নিয়ে ওই আংটির উপরে হাত রেখে চাপ দিয়েছে, দেখে যে মাটির মতো ওই আংটিটি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইবার কাউসার মিয়া শিওর হয়ে যায় যে এটা ভয়ঙ্কর কোনো পিশাচের কাজ। মূলত এগুলো দিয়ে তাকে ভুলভাল বুঝিয়ে তার উপর তারা প্রভাব বিস্তার করে স্বার্থ হাসিল করছে। কাউসার মিয়া কবিরাজকে বলে, এই পিশাচটি তো আমার অনেক ক্ষতি করে ফেলেছে, তাকে আপনি কঠিন শাস্তি দেন। তখন কবিরাজ বলে, তাকে শাস্তি না দিয়ে তুমি কিছু ক্ষতিপূরণ নিতে পারো কিনা দেখতে পারো। শাস্তি দিতে গেলে অনেক ঝামেলা হতে পারে। আর এই বামন টাইপের জিনেরা খুব দুষ্টু প্রকৃতির হয়। এরা একবার যাকে ধরে ছাড়ে না। তোমার গরুর উপর নজর দিয়েছে, গরু পর্যন্তই থাকতে দাও, মানুষ পর্যন্ত আসতে দিও না। এই কথা বলে ওই কবিরাজ কি করছে, একটা দড়ি নিয়ে আসে। ওই দড়িতে অনেক দোয়া দুরুদ বা তার মতো করে কিছু পরে ফু দিতে থাকে। এরপর একটা শিশি নিয়ে আসে। ওই শিশির ভিতরে থাকা যে তরল পদার্থটা ছিল, এটার রং ছিল গাঢ় লাল, মানে রক্তের মতো লাল। কবিরাজ কি করেছে, ওই শিশি থেকে ওই রংটা নিয়ে পুরো দড়িতে লাগিয়ে দিয়ে কাউসার মিয়াকে দিয়ে বলে, ওই পিশাচটা আজ হোক কাল হোক আবার আসবে। তোমাকে এই ঘরে যে নিয়ে এসেছি, এই ঘরের আশেপাশে কোনো দুষ্টু জিন নেই এবং কোনো জিন এই তথ্যগুলো অন্য জায়গায় দিতে পারবে না। এই জন্য তোমাকে আমি আলাদা করে নিয়ে এসেছি। এখানে যে কথোপকথন হচ্ছে এটা কেউ জানবে না। সুতরাং তুমি নিশ্চিত থাকো, ওই পিশাচটা আবার আসবে, কিন্তু ও জানবে না যে তুমি এত কিছু জেনে গেছো এবং আমরা এই ফন্দি করেছি ওকে আটকানোর জন্য। ওই পিশাচটা আসার পর ও কিন্তু গরুর রূপ ধরে আসবে। তোমার আরো একটা গরু হারিয়ে গিয়েছিল, সেই গরুর রূপ ধরে। তুমি তাকে দেখলে কিন্তু ভয় পেও না। তুমি কি করবে, গিয়ে ওই গরুটার গলায় খুব সুন্দর করে আদর টাদর করে দিয়ে একটা খুঁটির কাছে নিয়ে এসে এই দড়িটা ওই গরুর গলায় পরিয়ে দেবে। কিন্তু মনে রেখো, ওকে কিন্তু কোনোভাবেই আঘাত করতে যেও না, তাহলে কিন্তু বিপদ হবে। এই দড়িটা তার গলায় পরানোর সাথে সাথে সে তার মূল রূপে ফেরত আসবে। তখন তোমার সাথে সে হম্বিতম্বি করবে। একটা পর্যায়ে সে তোমার কাছে নত স্বীকার করলেও করতে পারে। তুমি তার সাথে নরমভাবে কথা বলো আর তার কাছ থেকে ক্ষতিপূরণ যতটুকু পারো আদায় করো, কিন্তু ভুলেও তার গায়ে আঘাত করতে যেও না। আর একটা বিষয় মাথায় রেখো, এই দড়িটার প্রভাব ফজরের আজানের সাথে সাথে কেটে যাবে। তার মানে তুমি যাকে আটক করেছো ও মুক্ত হয়ে যাবে। এই কারণে ও মুক্ত হয়ে গেলে তোমার উপর ক্ষোভ থাকলে তোমার ক্ষতি করতে পারে। ভুলেও তাকে আঘাত করতে যেও না, বারবার বলে দিচ্ছি। তো যাই হোক, এইটা প্রতিশ্রুতি নেন কবিরাজ কাউসার মিয়ার কাছ থেকে। কাউসার মিয়া বলেন, হ্যাঁ আমি আঘাত করব না। এরপরে কবিরাজ কিছু ট্রিটমেন্ট দেন। ট্রিটমেন্ট দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই কাউসার মিয়া দিব্যি সুস্থ হয়ে ওঠেন, ওনার বমি বন্ধ হয়ে যায়। এরপর ওইখান থেকে সুস্থ হয়ে বাসায় চলে আসেন। এখন সমস্যা হলো যে কোন রাত্রে ওই পিশাচটা আসবে, বাড়িতে একটা ঝামেলা হতে পারে। উনি কি করেছেন, তার ছোট ভাই তাকে বলেছেন যে তুমি আমার অমুক একটা আত্মীয় বাড়িতে বেড়াতে যাও কয়েকদিনের জন্য, আমি না বলা পর্যন্ত বাসায় আসার দরকার নাই। ছোট ভাইকে উনি পাঠিয়ে দিয়েছেন সে আত্মীয়দের বাসায়। বাড়িতে ওনার বউ এবং উনি আছেন। প্রথম রাত চলে যায়, আসে না। দ্বিতীয় রাত, তৃতীয় রাতে গিয়ে সত্যি গরুর ডাকাডাকি শুরু হয়ে যায় বাইরে থেকে উঠোনে। কাউসার মিয়া তো বুঝে গেছে যে কি হচ্ছে। তো কাউসার মিয়ার বউ তো এটা জানে না, সে বাইরে যেতে যাবে। ওই সময় কাউসার মিয়ার বউকে কাউসার মিয়া বলে, এই তুমি বাইরে যাবা না, আমি যাচ্ছি। কাউসার মিয়া বলছে, আমিও যাই। বলে, না তোমার যাওয়া যাবে না। কাউসার মিয়া ওই দড়িটা নিয়ে, ওই দড়িটাতে কাউসার মিয়ার কাছে ছিল, এটা তার বউ দেখে নাই, সে একটা পুটলির মধ্যে করে নিয়ে আসছিল। তো ওই পুটলিটা বের করছে, কাউসার মিয়া বউ সন্দেহ করছে কি ব্যাপার, কি বের করে। তো বউ সন্দেহ যে করছে এটাও কাউসার মিয়া বুঝতে পেরেছে, যেন ঘর থেকে বের হয়ে বাইরের থেকে শিকল লাগিয়ে দিয়েছে যাতে তার বউ বাইরে বের হইতে না পারে, কারণ এই সমস্ত বিষয় দেখলে তার বউ ভয় পেতে পারে। এদিকে কাউসার মিয়া বের হয়েছে, বের হয়ে দেখে তার প্রথম হারিয়ে যাওয়া গরুটি উঠোনে দাঁড়িয়ে আছে, বেশ নম্র ভদ্র। কাউসার মিয়া তো বুঝতে পেরেছিল যে ঘটনাটা কি।
কাউসার মিয়া ওই গরুটার কাছে গিয়ে তার মাথায় গলায় হাত বুলিয়ে দিয়ে কি করেছে, ওই দড়িটা তার গলায় লাগিয়ে দিয়েছে। গলায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে আর এক মাথা আবার ওই একটা খুঁটো ছিল, বাঁশের খুঁটো, ওটাতে বেঁধে দিয়েছে। গলায় লাগানোর সাথে সাথে তো ওই গরুটা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। চিৎকার চেঁচামেচি অল্প কিছুক্ষণ করার পরপরই সে তার আসল রূপে ফেরত এসেছে। দেখে ওইখানে একটা বামন অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ওই অবয়বটার বিশাল লম্বা চুল, মানে তার দেহের থেকেও বড় চুল, নখগুলো অনেক লম্বা, তার চেহারাটা বৃদ্ধদের মতো বিভৎস টাইপের। ওই অবয়বটা বলে, এক্ষুনি এই দড়িটা আমার গলা থেকে খুলে দেয়। আর কাউসার মিয়া বলতে থাকে, তোকে তো আমি মুক্ত করে দিব, তুই আমার 3টা গরু ফেরত দে। তখন বামন পিশাচ বলে, আমরা যেটা কারো কাছ থেকে নেই সেটা আর ফেরত দেই না। তোর সবগুলো গরুর উপর নজর পড়েছে, তোর বাকি গরুগুলোকেও আমি খেয়ে ফেলবো। আর ওই 3টা গরু খাওয়া হয়ে গেছে, ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না। তখন কাউসার মিয়া বলে, ঠিক আছে, তুই গরু দিতে পারবি না, ভালো কথা, আমার ক্ষতিপূরণ দে। আমি তো গরিব মানুষ, এই গরু পুষে আর কিছু চাষাবাদ করি, এইভাবে আমার সংসার চলে। তুই এবার 3টা গরুকে মেরে ফেললি, এর ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। আর তোর ধর্ম কি মানুষের ক্ষতি করার শিক্ষা দেয়? তখন ওই বামন পিশাচটা বলে ওঠে, তুই হয়তো বা জানিস না, আমি কোনো ধর্মের অনুসারী নই, আর তুই এক্ষুনি আমার দড়ি খুলে দে, না হলে কিন্তু বাকি গরুর সাথে তোরও ক্ষতি করব। এখন পর্যন্ত আমার নজর কিন্তু তোর গরুর দিকে আছে, তোর দিকে যায় নাই। এইভাবে বামন পিশাচ অহংকারী ভাবে কথা বলতে থাকে। এক পর্যায়ে কাউসার মিয়ার হয়ে যায় রাগ। একটা বাঁশের লাঠি নিয়ে ওই বামন পিশাচকে বেধড়ক পিটাতে থাকে, মারতে থাকে, আর জিজ্ঞেস কর, তুই আমার ক্ষতিপূরণ দিবি কিনা বল। ওইদিকে বামন পিশাচ বলে, আমি তোর ক্ষতিপূরণ দেব না, তবে এতদিন শুধু তোর গরুর ক্ষতি করছি, আজ তোকেও আমি ক্ষতি করব। আজ থেকে তোর দিকে আমার নজর গেল, তোকে আমি ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারব। তো এই কথা শুনে কাউসার মিয়ার আরো রাগ হয়ে যায়। সে যতক্ষণ তার শরীরে শক্তি ছিল, মানে দুর্বল হয় নাই, ওই বামন পিশাচকে ইচ্ছা মতো পিটাইছে। পিটানোর চোটে ওই পিশাচ আর্তনাদ করতে থাকে। এইভাবে মারতে মারতে একটা সময় ফজর আজান দিয়ে দেয়, আর সাথে সাথে ওই দড়িটি মাটিতে পড়ে যায়। মনে হলো ওই দড়িটি হাওয়ার উপরে ভেসেছিল, হাওয়ার উপর মানে শূন্যের উপর ভেসেছিল, এমনটা মনে হয়েছে। পরদিন সকালে কবিরাজের বাড়ি গিয়ে কবিরাজকে রাতের সব ঘটনা খুলে বলে। এটা শুনে কবিরাজ তো কাউসার মিয়ার উপর খুবই ক্ষিপ্ত হন, যে তোকে বারবার নিষেধ করার পর তুই কেন ওই পিশাচটাকে আঘাত করলি। তখন কাউসার মিয়া বলে, ওই বামন পিশাচটা খুবই অহংকারী, সে এই টাইপের উল্টাপাল্টা কথা বলছিল, আমার মেজাজ বিগড়ে গেছিল, এই জন্য আমি তাকে আঘাত করেছি, আর আঘাত করার জন্য আমি মোটেও অনুতপ্ত নেই। তখন কবিরাজটা ওকেও খুব বকাঝকা করে, বলে, তুই দ্রুত ওই দড়িটা আমার কাছে নিয়ে আয়। তো কাউসার মিয়া অবশ্য দড়িটার সাথেই নিয়ে গেছিল। এখন কবিরাজ খুব চিন্তিত হয়ে পড়ে, বলে, তোকে আমি একটা আমল দিচ্ছি, এই আমলটা প্রতিদিন করবি, 40 দিন করবি, এরপর এসে আমার কাছ থেকে নতুন আমল জেনে যাবি। এইভাবে তুই সব সময় করতে থাকবি, আর রাতের বেলা তুই বাইরে বের হবি না। রাতের বেলা বাইরে বের হলে ওই বামনটা কিন্তু আবার আসবে, আবার এসে তোর ক্ষতি করবে। ওদিকে রাতের বেলা তো উনি আর ক্ষেত পাহারা দিতে যেতে পারছে না। পিপলের দাম বেশি থাকার পরেও উনি খেতে আর পাহারা দিতে যেতে পারছে না। কিছু মানুষজন এসে ওই পিপল চুরি করে নিয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু সাহসী মানুষ ছিলেন, কবিরাজের দেওয়া আমলও উনি চালিয়ে যাচ্ছিলেন। তো উনি বেশ কিছুদিন পর উনি চিন্তা করলেন যে যাই, আবার একটু পাহারা দিয়া শুরু করি, পিপলগুলো ক্ষেত থেকে তো সব উঠাতে হবে। এই ভাবনা থেকে উনি বেশ কিছুদিন পর আবার ওই পিপল ক্ষেত পাহারা দিতে যান। স্বাভাবিকভাবে উনি কি করেছেন, একটা বড় একটা দা আর ব্যাগ সাথে নিয়েছেন। উনি ক্ষেত পাহারা দিচ্ছেন, পাশাপাশি পিপল গুলো তুলছেন, ওই রাতের বেলা মানে তুলছেন আর কি, ব্যাগে করে তুলছেন, আর দা সাথে রেখেছেন। তো দাটা আবার কি করেছে, উনি ওরা যে বসার যে একটা মাচানের মতো আছে ওইখানে রেখেছিলেন। তো পিপল তুলছেন, পিপল তুলতে তো হঠাৎ করে পেছন থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ কাউসার মিয়া শুনতে পায়। তো উনি পেছন দিকে ঘুরে দেখে ওই বামন পিশাচটি দাঁড়িয়ে আছে। বামন পিশাচটি হাসি থামিয়ে ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে থাকে। কাউসার মিয়া তো দা খুঁজতে থাকে। তখন তো মনে হয় যে, ও হো, আমি তো দাটা ওই মাচালে রেখে এসেছি। উনি ব্যাগ ফেলে মাচালের দিকে দৌড় দিয়েছে। এমন সময় পিশাচটি এক লাফে কাউসার মিয়ার সামনে গিয়ে পরে আর কাউসার মিয়ার গলা চেপে ধরে। কাউসার মিয়া কিন্তু অনেক শক্তিশালী ছিল, সেও ওই বামন পিশাচটির গলা চেপে ধরে। এক পর্যায়ে দুজনে ক্ষেতের ভিতরে পড়ে যায়,
এবং ধস্তাধস্তি শুরু হয়। ওই বামন পিশাচটা কাউসার মিয়ার শরীরে কামড় দিতে যাচ্ছে, তখনই নাকি ওই জিনিসটা দূরে ছিটকে চলে যায়, মানে তার শরীর থেকে চলে যায়। কাউসার মিয়া একটা নির্দিষ্ট আমল করতো, যার কারণে ওই জিনিসটা ওইভাবে তার উপর চড়াও হতে পারছিল না। এভাবে বেশ কিছু সময় ওই বামন পিশাচটি কাউসার মিয়ার উপরে অনেকবার আক্রমণ করার খুব ভালো মতো সুযোগ পেল, কাউসার মিয়া তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এর মধ্যেই কাউসার মিয়া যখন একটু সুযোগ পাচ্ছিল, ওই দায়ের কাছাকাছি চলে যাচ্ছিল। একটা পর্যায়ে এসে চলেও যায়, দাটা তার হাতে চলে আসে। তখনই বামন পিশাচটি বলে ওঠে, আজকেও তোকে শেষ করতে পারলাম না রে, তবে তোর পেছন কিন্তু আমি ছাড়বো না, মনে রাখিস। যত বছরই হোক, যত সময়ই হোক, তোর মৃত্যু অবধি আমি তোর পিছনে লেগেই থাকবো। সুযোগ পেলেই আমি আমার সর্বশক্তি দিয়ে তোর উপর আক্রমণ করব। মনে রাখিস, আমাকে আঘাত করার শাস্তি আমি কিন্তু তোকে দেব। তো কাউসার মিয়া উনি তো বুঝতে পারেন যে আমল করার কারণে আল্লাহর রহমতে তার শরীরে বড় ধরনের ক্ষতি করতে না পারলেও এখানে খুব বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সে দা হাতে নিয়ে ক্ষেতের মাছ থেকে ব্যাগটা নিয়ে বাড়ির পথে রওনা দেয়। সেই সময় বামন পিশাচটা তার পিছু পিছু আসতেও থাকে আর বলতে থাকে, কি রে কাউসার, তোর এত সাহস শক্তি, তো দাটা রেখে আয়, আর একবার লড়াই করি। তো কাউসার বলে, সেদিনকার মারের কথা কি ভুলে গেছিস? তুই আমার ক্ষতি করে আবার আমাকেই হুমকি দিচ্ছিস, তুই আমার পথে আর আসিস না। তখন আবার বামন পিশাচ বলে ওঠে, তোর গরুর চেয়েও তোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে, মনে রাখিস। কাউসার মিয়া বলে ওঠে, আজকে যখন তুই আমার কোনো ক্ষতি করতে পারিস নাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ তুই আর ক্ষতি করতে পারবিও না। সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষ সম্পর্কে তোর কোনো ভালো ধারণাই নেই। তো এভাবে কথা বলতে বলতে একসময় কাউসার মিয়া বাড়ির কাছাকাছি চলে আসেন। তখন পিছন দিকে তাকিয়ে দেখেন সেই পিশাচটি আর নেই। বাড়ি এসে সে তার বউকে দরজা খুলতে বলে, দরজা খুলে তার বউকে বলে সব কথা। ওদিকে তার বউ মানে সে ফিল করে যে কাউসার মিয়ার শরীর থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছে। তখন কাউসার মিয়াকে গোসল করিয়ে আবার ঘরে ওঠায়। পিপল চুরি হলেও রাতে আর কখনো উনি মাঠে যান নাই। এরপর কেটে যায় প্রায় 10 বছর। এর মধ্যে ওই বামনটির সাথে দৃশ্যমানভাবে আর কখনো দেখা হয়নি। উনিও রাতের বেলা খুব একটা বের হন নাই। কাউসার মিয়া ওই বামনের কথা প্রায় ভুলেই গেছে। এদিকে ওই কবিরাজের আমলগুলো উনি আর করেন না। একদিন কি হয়েছে, তার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, ছোট ভাই তো বড় হয়ে গেছে, তাকেও বিয়ে দিয়েছে, ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ঘোড়ার গাড়ি করে সন্ধ্যার সময় উনি ফিরছিলেন। হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়। বেশ সময় ধরে বৃষ্টি হয়, রাস্তায় গাড়ি চলাচলের কোনো অবস্থাই ছিল না। তখন গাড়ি থেকে নেমে ওনাকে কয়েক কিলোমিটার ওই কাদা রাস্তার উপর হাঁটতে হবে। কি আর করা, উনি সিদ্ধান্ত নেন আস্তে আস্তে বাড়ির দিকে যাবেন। তখন রাত অনেক বাজে, আর 1910 সাল বা এরও পরের সময় রাত 8টা বাজুক আর 9টা বাজুক বা সন্ধ্যার পরে হোক, তখন কিন্তু অনেক রাত। কাউসার মিয়া একটা জায়গায় আসেন যার পাশে একটা খাল এবং আর এক পাশে ঘন জঙ্গলের মধ্যে একটা মাটির রাস্তা। এরপর বৃষ্টি হয়েছে, খুব দেখে শুনে পা ফেলতে হচ্ছে, একটু এদিক ওদিক হলেই আছাড় খেয়ে পড়ে যেতে হবে। হঠাৎ করে ওনার সামনে আচমকা একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ কাদার উপর শোয়ানো উনি দেখতে পান। এটা দেখে তো কাউসার মিয়া চমকে যান। লাশটির যে পায়ের অংশ এবং মাথার অংশ এমন ভাবে আড়াআড়ি ভাবে রাস্তার উপরে শোয়ানো যে রাস্তা পার হতে গেলে ওই কাফনে মোড়ানো লাশের উপর দিয়ে যেতে হবে। আগে পিছিয়ে যে দৌড় দিবে সে সুযোগ নেই, কারণ রাস্তায় যে কাদা সৃষ্টি হয়েছে, পা টিপে টিপে এগিয়ে যাওয়া যায়, কোনোভাবেই দৌড় দেওয়া যায় না। জোরে হাঁটা তো এটাও সম্ভব না। কাউসার মিয়া বুঝতে পারে না যে এখানে আসলে লাশ আসলো কিভাবে, উনি কি করবেন। হঠাৎ করে কি হয়েছেন, উনি মানে পা টিপে টিপে একটু পেছন দিকে যাওয়ার চেষ্টা করেছেন, আচমকা উনি কাদার মধ্যে পড়ে যান। পড়ার সাথে সাথে ওনার 2 পায়ে উনি টান অনুভব করেন। কাউসার মিয়া পায়ের দিকে তাকিয়ে দেখেন যে তার 2 পায়ের সাথে চুল পেঁচানো, বড় বড় চুল পেঁচানো। এই পায়ের সাথে চুল পেঁচিয়ে কোনো একটা অবয়ব তাকে টানছে। চুল, এটা যে চুল, দড়ি না, এটা উনি বুঝতে পেরেছিলেন। উনি দেখেন যে কোনো একটা অবয়ব বামন আকৃতির তার মাথার চুল দিয়ে পেঁচিয়েছে এবং ওই অবয়বটা সামনের দিকে যাচ্ছে, আর কাউসার মিয়াকে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে কাদার মধ্যে দিয়ে। তখন উনি বুঝতে পারেন আর মনে পড়ে সেই বামনটার কথা। তখন উনি খুবই ভয় পান, আর উনি আবার পেছন দিকে তাকিয়ে ওই লাশটি আছে কিনা দেখতে যান, দেখেন যে না, সেই লাশটি আর নাই। এদিকে ওই অবয়বটা তার পা টানতে টানতে খালের দিকে নিয়ে যেতে থাকে। তো এদিকে কাউসার মিয়া
যখন ওই খালের দিকে নিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে ছোট ছোট গাছ ছিল, কাদামাটি, ঝোপঝাড়, এগুলো দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছিল না। একটা পর্যায়ে খালের কাছে নিয়ে আসতেই কাউসার মিয়া সে দেখে যে ওই অভাবটা তার উপরে আক্রমণ করেছে। এতদিন কিন্তু কাউসার মিয়া অনেকটা ভুলেই গিয়েছিল তার কথা, 10 বছর তো কম সময় না। তো কাউসার মিয়া সামনে ওই অভাবটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। তখন কাউসার মিয়া বুঝতে পারে যে এই রাস্তায় এসে জীবনের সবচেয়ে বড় ভুলটি উনি করেছেন। আজকেই হয়তো তার জীবনের শেষ দিন। বামন ওই পিশাচটি খালের কাছে নিয়ে এসে কাউসারের গলা টিপে ধরে, কিন্তু কাউসার মিয়ার পা বামন পিশাচের চুল দিয়ে তো বেঁধে রাখার কারণে প্রতিরোধ করার মতো শক্তি উনি পাচ্ছিলেন না। তারপরও যতটুকু সম্ভব বাঁচার জন্য ওই বামন পিশাচের সাথে উনি লড়াই করে যাচ্ছিলেন। একটা পর্যায়ে কাউসার মিয়া ওই বামন পিশাচের মাথার অনেকগুলো চুল ছিঁড়ে হাতের মুঠোয় নাই, মূলত ইচ্ছাকৃত ভাবে না, ওই আক্রমণ করার কোনো কিছু করতে পারছিলেন না, চুল ছেঁড়ার চেষ্টা করছিলেন। যখনই কিছুটা চুল ছিঁড়ে তার হাতের মুঠোয় চলে আসে, ঠিক সাথে সাথে তার পায়ের বাঁধন খুলে যায়। আর ওই পিশাচটি বলে ওঠে, এই কাউসার, আমার চুল দে আমাকে, খবরদার চুলটা তোর হাতে রাখিস না, আমাকে দিয়ে দে, তোকে আমি কিচ্ছু বলবো না, তোর আর কোনো ক্ষতি করবো না, এটা আমাকে দিয়ে দে। এই কথা শোনার সাথে সাথে কাউসার মিয়া বুঝতে পারে এই পিশাচটা থেকে বাঁচার একটা রাস্তা আল্লাহ তাআলা তাকে করে দিয়েছে। কাউসার মিয়া বলে, তুই আমাকে আগে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, তাহলে আমি তোর চুল তোকে দিয়ে দেব। ওই পিশাচটা রাজি হয়। কাউসার মিয়া তাড়াতাড়ি করে খাল থেকে রাস্তায় ওঠে, দেখে সুন্দর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আর বামন ওই পিশাচটি ঘোড়া থেকে একটু সামনে দাঁড়িয়ে আছে। কাউসার মিয়া ঘোড়ায় উঠলে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। ঘোড়া থেকে নামার পরপরই ঘোড়াটি অদৃশ্য হয়ে যায়। এইবার ওই বামন পিশাচটি বলে, তোর হাতের চুলগুলো আমাকে দিয়ে দে। তখন কাউসার মিয়া বলে যে এই চুলগুলো তোকে দেব না, তোকে যদি এখন দিয়ে দিই তুই এবার আমাকে আক্রমণ করবি। তখন ওই পিশাচটি বলে, কাউসার, তোর কাছ থেকে আমি চুল জোর করে কেড়ে নিতে পারবো না। তুই ইচ্ছাকৃত ভাবে ফেরত না দিলে, আমি তোর কাছ থেকে যদি জোর করে নিয়ে যাই, তাহলেও আমার যা ক্ষতি হয়েছে সেটা ফেরত আসবে না। এই চুলগুলো যদি তোর কাছে থাকে, আমি আমার সমাজে আর ফেরত যেতে পারবো না। আমার সমাজে আমার একটা সম্মান আছে। এই চুলগুলো তুই যদি ইচ্ছাকৃত ভাবে আমাকে না দিস, এই চুলগুলো আমার মাথায় লাগবে না। আর তুই যদি ইচ্ছাকৃত ভাবে ফেরত দিস, তাহলে আমি আমার মর্যাদা ফেরত পাবো। এদিকে কাউসার মিয়া বলে, এই চুল তোকে আমি কখনোই দেব না, তোকে চুল ফেরত দিলে তুই আবার আমার ক্ষতি করবি। এদিকে বামন পিশাচ তো অনেক কান্নাকাটি অনুনয় বিনয় করে, কিন্তু কাউসার মিয়া তাকে চুল আর ফেরত দেয় না। ওই বামন পিশাচটি চলে যায়। এরপরেও কেটে যায় প্রায় 20 বছর। এর ভিতরে কিন্তু অনেকবার ওই বামন পিশাচটি স্বপ্নের মধ্যে এসেছে, বাস্তবে এসেছে, অনেক কান্নাকাটি করেছে, কিন্তু কাউসার মিয়া তাকে চুল আর ফেরত দেয় নাই। কারণ চুল ফেরত নেওয়ার পর আবার যদি তার ক্ষতি করে, এই ভয় ওই চুলগুলো খুব যত্ন করে গোপন একটা জায়গায় রেখে দিয়েছে। 1930 সাল বা এর আশেপাশের কোন একটা সময় একদিন রাতের বেলা তার নাম ধরে বাড়ির বাইরে থেকে ডাক আসে। কাউসার মিয়া বের হয়ে দেখেন তাদের মসজিদের ইমাম সাহেব ডাকছেন। ইমাম সাহেব ওনাকে একটু বাইরে আসতে বলেন, উনিও যান। ইমাম সাহেব কাউসার মিয়াকে বলেন, কাউসার মিয়া চল একটু মসজিদে যে আপনার সাথে কথা আছে। তো মসজিদে নিয়েও যান। তো কাউসার মিয়া কারণ জিজ্ঞেস করলে বলেন, আসেন, বিস্তারিত বলছি পরে, মসজিদে যাওয়ার পরে। তো কাউসার মিয়া জানতেন তাদের ইমাম সাহেব খুব ভালো একজন আলেম। আর মসজিদে পৌঁছানোর পর উনি হাতে একটা ইশারা দিলেন, ইশারা দিয়ে দুজনকে আসতে বলেন, এই তোমরা আসো দুইজন। তো দেখলেন যে স্বাভাবিকভাবে দুইজন মানুষ এসেছেন, তারাও পাঞ্জাবি পায়জামা পরিহিত, সুদর্শন যুবক আর কি। তো দুইজন আসার পর কাউসার মিয়া ওদের দুইজনকে সালাম দিলেন, ওনারা সালামের জবাব নিলেন। তো তখন ইমাম সাহেব কাউসার মিয়াকে উদ্দেশ্য করে বলেন, এরা খুবই ভালো জিন, আমার বন্ধু জিন এবং খুব পরহেজগার জিন। ওরা একটা ভালো প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে। সেটা হচ্ছে, তুমি একটা বামনের চুল রেখে দিয়েছ, যদি তুমি ওই চুলটা বামনকে ফেরত দাও তাহলে খুব ভালো হয়। তখন কাউসার মিয়া সব ঘটনা বলা শুরু করেছে। তখন ইমাম সাহেব বলে, আমি তো সব বিষয়টা জানি, আমি বিস্তারিত সবকিছু শুনেছি। শোনো, তোমাকে একটা কথা বলি। সেটা হলো, এই যে বামন পিশাচটি, ওর গোত্র থেকে বিচ্যুত হয়ে এলোমেলো ভাবে ঘুরে বেড়াতো। যেহেতু ওর চুল তোমার কাছে, এই জন্য ওর গোত্রের জায়গা পায় নাই। এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। একটা পর্যায়ে খুব ভালো একজন দরবেশের সে সাক্ষাৎ পায়। সে দরবেশও খুব ভালো আলেম। তো তার সাক্ষাৎ পাওয়ার পর ওই দরবেশ তার কাছে তার যে সমস্যা সবকিছু শোনেন। শোনার পরে বলেন যে, আল্লাহ তোমাকে ওই গোত্র থেকে বের করেছেন, নিশ্চয়ই ভালো কোনো উদ্দেশ্য আছে। কি হারিয়েছে সেটা তুমি ভেবো না।
কি তুমি সামনে পাবা সেটা নিয়ে ভাবো। যেহেতু তুমি কোনো ধর্মের অনুসারী না, তুমি আমাদের ধর্ম গ্রহণ করো এবং সৎ পথে চলো, মানুষের ক্ষতি করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার হারানো সম্পদ ফেরত দেবেন। তুমি তওবা করো, তুমি এ যাবৎকাল পর্যন্ত যত মানুষের ক্ষতি করেছো, আর ভালো হয়ে যাও। তখন ওই বামন জিনটি ওই দরবেশের হাতে বায়াত গ্রহণ করেন এবং বলেন যে আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, আর কখনো আমি কারো ক্ষতি করব না। আপনি যে ধর্মের অনুসারী, আপনি আমাকে সেভাবে দীক্ষা দেন। এরপর ওই সাধক এবং আলেম ওই বামন পিশাচকে আস্তে আস্তে ধর্মের বিভিন্ন শিক্ষাগুলো এগুলো দিয়েছেন এবং আস্তে আস্তে সে পুরোপুরি একজন বুজুর্গ জিন হয়ে গেছে এই সময়ের মধ্যে। তো এই বিষয়গুলো কখনোই এসে ওই বামন জিনটি কাউসার মিয়াকে বলেনি যে তার এই পরিবর্তনটা হয়েছে, আর কাউসার মিয়া তো ওই ক্ষতির চিন্তা করে তাকে দেয়নি। তো একটা পর্যায়ে কি হয়, ওই ইমাম সাহেব বলে যে ওই বামন জিনটি তোমার কাছে এখন দেখা করার অনুমতি চাচ্ছে, তুমি কি অনুমতি দিবা? তখন কাউসার মিয়া বলে, হ্যাঁ আমি অনুমতি দিলাম, তাকে আসতে বলেন। তখন ওই জিনটি আসে। অদ্ভুত ব্যাপার হলো, কাউসার মিয়া দেখে যে ওই জিনটির আকার আকৃতি আগের মতোই আছে, কিন্তু তার চেহারার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। চেহারায় মনে হচ্ছে এক ধরনের নূর চমকাচ্ছে, একটা সুন্দর চেহারা। আগে যেরকম একটা বিভৎস চেহারা ছিল, বিষয়টা এরকম নাই, অনেক সুন্দর চেহারা মনে হচ্ছে আগের থেকে। হ্যাঁ, বয়সের ছাপ আছে, বামনদের চেহারা যেরকম হয় ওরকম ছাপ আছে, কিন্তু সেটার মধ্যে কোনো বিশ্রী রকম বা কুৎসিত রকম বা কোনো কুৎসিত ভাবটা নাই। তখন ওই জিনটা এসে কাউসার মিয়াকে সালাম দেয়। তখন ওই জিনটা কাউসার মিয়াকে বলে, কাউসার মিয়া, আমি তোমার কাছে আমার চুল আর ফেরত চাই না। তুমি যদি নাও দাও, আমার আর কোনো আফসোস নাই। আমি হয়তো বা কিছু হারিয়েছি, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আর তোমার সাথে আমি যে আচরণ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার যা ক্ষতি হয়েছে সেটা আমি আর ফেরত দিতে পারবো না, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। তো জিনের মুখে এই ধরনের কথা শুনে কাউসার মিয়া বলে, আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম এবং আপনার চুলটাও আমি ফেরত দিব। যদিও চুলটা নেয়ার বিষয়ে খুব একটা আগ্রহ তখন আর ওই জিনের মধ্যে দেখা যায় নাই, তারপরেও ইমাম সাহেব বলেন যে যান, আপনি বাড়িতে যান, গিয়ে চুলটা নিয়ে আসেন। কাউসার মিয়া যেখানে যত্ন করে চুলটা রেখেছিলেন সেখান থেকে চুলটা ফেরত নিয়ে আসেন এবং ইমাম সাহেবের হাতে দেন। ইমাম সাহেব হাতে নেওয়ার পরে ওই চুলটা ওই বামন জিনের হাতে দিয়ে দেন। তো বামন জিনটা কি করেছে, ওই চুলটা নিয়ে জাস্ট খালি তার মাথার সাথে লাগিয়েছে, মনে হলো ওই চুলগুলো তার মাথার সাথে লেগে গেল। তো এরপরে কাউসার মিয়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। তবে কাউসার মিয়া যাওয়ার আগে ওই বামন জিনের কাছে ক্ষমা চেয়ে যান যে আপনাকেও আমি অনেক আঘাত করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ওই বামন জিনও তাকে ক্ষমা করে দেন। এরপর কাউসার মিয়ার মধ্যেও বেশ কিছু পরিবর্তন আসতে থাকে। উনিও খুব আল্লাহওয়ালা মানুষ হয়ে যান। ওই মসজিদে উনি তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। মাঝে মাঝেই ওই বামন জিন সহ আরো কিছু জিন ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে আসতো। নামাজ পড়তে এসে ওই বামন জিনের সাথেও কাউসার মিয়ার অনেক কথা হতো, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। কাউসার মিয়ার মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধুত্বের সম্পর্ক অটুট ছিল। শত্রুতা থেকে একসময় আল্লাহ তাআলা এই সম্পর্কটাকে বন্ধুত্বে পরিণত করে দিয়েছিলেন। তবে কাউসার মিয়ার মৃত্যুর পর তার পরিবারের কারোর সাথে ওই জিনটি দেখা করেছিলেন কিনা এই বিষয়ে কোনো কিছু জানা যায় না। এটাই ছিল ঘটনা। তো আমার কাছে অন্যরকম একটি ঘটনা মনে হয়েছে প্রিয় লিসেনার্স, বিশেষ করে ঘটনার শেষের যে ব্যাপারটা। শুরুটা ভয়ানক ছিল, কিন্তু শেষের বিষয়টা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেও ঘটনাটি অন্যরকম লেগেছে। আমার নাম শাওন আহমেদ, আর আমি ঢাকায় থাকি। ইমরান ভাই, আমি কাজের চাপে আপনাকে ঘটনাটা লিখে পাঠাতে পারছি না, তবে আমার কাছে অনেক ঘটনা আছে। তবে খুব কষ্ট করে একটু সময় বের করে লিখতে বসে পড়লাম। ঘটনাটা খুবই ভয়ঙ্কর, যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই ঘটনাটা শুনলে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তাকে আমি ছোট ভাইয়ের মতো করেই দেখি। তার নাম হামজা। পরিবারের পেট চালাতে সে নেমেছিল অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায়। তবে প্রায় বছরখানেক ড্রাইভার হিসেবে কাজ করার পর তার সাথে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যে সে ওই দিনই অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশা ছেড়ে দেয়, আর কোনোদিন অ্যাম্বুলেন্স ড্রাইভার হবে না বলে মনস্থির করে ফেলে। যাই হোক, অনেকটা কথা বাড়িয়ে ফেললাম, যদিও আমার মনে হলো এতটুকু বলা জরুরি ছিল। এখন আমি সরাসরি ঠিক হামজার ভাষ্য মতে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি। বলতে ভুলে গেছি, হামজার বয়স সেই সময় 23 থেকে 24-এর মধ্যে ছিল। বলছে হামজা, শহরের এই ব্যস্ততম সরকারি হাসপাতালটার করিডোরগুলোতে তখনও মানুষের হাহাকার আর দৌড়ঝাঁপ কমেনি। ঘড়ির কাঁটা সন্ধ্যার দিকে ঝুঁকছে, কিন্তু এই চত্বরে দিন আর রাতের কোনো ভেদাভেদ নেই। আমি হামজা হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে আমার অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসেছিলাম।
শরীরটা আজ বড় বেশি ক্লান্ত। গত 2 বছর ধরে এই সাদা গাড়িটাই আমার ঘরবাড়ি, আমার সঙ্গী। এর চাকাগুলো কত শত রাস্তা পার করেছে, কত মৃতদেহ আর কত মুমূর্ষ রোগী বহন করেছে, তার কোনো সঠিক হিসাব আমার কাছে নেই। কিন্তু আজকের দিনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সকাল থেকে এক মুহূর্তের জন্য দম ফেলার সুযোগ পাইনি। একের পর এক কল, একের পর এক লাশ। আমার সাথে সব সময় অনেক থাকে। ও আমার বিশ্বস্ত হেল্পার, আমার ছোট ভাইয়ের মতো। দীর্ঘ পথের যাত্রায় ও পাশে থাকলে সাহস পাই, ক্লান্তি কম লাগে। কিন্তু আজ হাসপাতাল কর্তৃপক্ষ অনেককে অন্য একটি এমার্জেন্সি কেসে পাঠিয়ে দিয়েছে। অন্য কোনো ড্রাইভার বা হেল্পার খালি ছিল না, তাই আমাকে একাই সব সামলাতে হচ্ছে। একা অ্যাম্বুলেন্স চালানোর অভ্যাস আমার আছে, কিন্তু আজকের দিনটা কেন জানি শুরু থেকে আমার মনের ভেতর একটা কোডাক ডাকছিল। মনের কোণে বারবার মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবে, এমন কিছু যা আমার নিয়ন্ত্রণের বাইরে। হাসপাতালের মর্গের সামনে যখন গাড়িটা নিয়ে দাঁড়ালাম, তখন পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়ে এক অদ্ভুত রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে। মেঘগুলো যেন জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে আছে। সেই আকাশ দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। প্রকৃতি মাঝে মাঝে এমন রূপ ধারণ করে যা দেখে অজানিত এক ভয়ে উকি দেয়। আমি গাড়ি থেকে নামলাম। চারপাশটা কেমন যেন থমথমে। মর্গের ঠান্ডা বাতাস এসে আমার গায়ে লাগলো। মর্গের ইনচার্জ, যাকে আমরা ডোম বলে ডাকি, সে আমাকে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। ভেতরে ঢুকে শুনলাম আমাকে আজ 2টি ছোট বাচ্চার মরদেহ নিয়ে যেতে হবে। যমজ বোন রিমা আর ঝুমা, বয়স মাত্র 6 বছর। বাচ্চা দুটির মৃত্যুর ঘটনাটা শুনে আমার হাত পা অবশ হয়ে এলো। মর্গের ডোম নিচু স্বরে আমাকে জানালো, ভাই, বড়ই করুণ ঘটনা। 2 বোন খেলছিল। খেলার ছলে এক বোন অন্য বোনের মাথায় ধারালো কাঁচি দিয়ে আঘাত করে। কাঁচিটা মাথার এপাশ থেকে ওপাশ হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর সেই দৃশ্য দেখে অথবা ভয়ে অন্য বোনটি দৌড়ে বাড়ির বাইরে যায় এবং দ্রুত গতিতে আসা একটি ট্রাকের নিচে পড়ে প্রাণ হারায়। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে 2টি তাজা প্রাণ ঝরে গেল। আমি যখন স্ট্রেচারে করে ঢাকা সাদা চাদরে মোড়ানো 2টি ছোট অবয়ব অ্যাম্বুলেন্সের পেছনের কেবিনে তুলছিলাম, তখন আমার হাত দুটো কাঁপছিল। সাদা চাদরের ওপর দিয়েও বোঝা যাচ্ছিল তাদের নিথর দেহের ক্ষুদ্রতা। এত ছোট দুটো মানুষ, অথচ কত বড় একটা ট্র্যাজেডি তাদের ঘিরে। শুনলাম তাদের বাবা মা শহরের বেশ ধনাঢ্য ব্যক্তি, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, কিছু এই 2 শিশুকে বাঁচাতে পারল না। পুলিশ প্রথমে তাদের বাড়ির কাজের মহিলাকে সন্দেহ করে গ্রেফতার করেছিল, কিন্তু পরে মৃত্যুশয্যায় থাকা ঝুমার অস্ফুট স্বীকারোক্তিতে আসল সত্য বেরিয়ে আসে। মার আগের মাথায় ঝুমাকে একটা থাপ্পড় মেরেছিলেন, আর সে অভিমানে বা ভয়ে মেয়েটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে নিজের অজান্তে মৃত্যুর মুখে পতিত হয়। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা ভালো করে লক করে দিলাম। 2টি স্ট্রেচার পাশাপাশি রাখা, সাদা চাদরের নিচে নিথর 2টি দেহ। আমি ড্রাইভিং সিটে এসে বসলাম, কিন্তু গাড়ি স্টার্ট দিতে পারলাম না। আমার কানে তখনও ভাসছিল সেই ছোট মেয়ে 2টির করুণ পরিণতির কথা। আমি ভাবছিলাম একটা সাজানো বাগান কিভাবে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। আল্লাহ তাআলার বিচার বড়ই কঠিন, আবার বড়ই রহস্যময়। ঠিক তখনই রিমার ঝুমার বাবা আমার জানালার পাশে এসে দাঁড়ালেন। ভদ্রলোকের চোখ মুখ ফুলে আছে, কান্না করতে করতে গলার স্বর বসে গেছে। তিনি আমাকে বললেন, বাবা, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। সে এখনো বারবার জ্ঞান হারাচ্ছে। তাকে এই অবস্থায় অ্যাম্বুলেন্সে বা লাশের সাথে নেওয়া সম্ভব নয়। আমি তাকে নিয়ে আমাদের ব্যক্তিগত গাড়িতে আসছি। তুমি ঠিকানা অনুযায়ী রওনা দাও। আমি চাই না আমার স্ত্রী শেষবারের মতো মেয়েদের মুখ দেখা থেকে বঞ্চিত হোক। আমি মাথা নেড়ে সায় দিলাম। তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। আমি বললাম, স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে যাব। তিনি ঠিকানাটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি কাগজটা ড্যাশবোর্ডে রাখলাম। ঠিকানাটা গ্রামের দিকে, এখান থেকে বেশ দূরে। আমি জানতাম গ্রামের বাড়ি পর্যন্ত এই যাত্রাটা খুব একটা সহজ হবে না। শহরের কোলাহল ছাড়িয়ে যখন আমি হাইওয়েতে উঠলাম, তখন রাত প্রায় 9টা বাজে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে পেছনে ফেলে যাচ্ছি। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আসছিল। শহরের জৌলুস কমতে শুরু করেছে, আর অন্ধকার তার ডানা মেলতে শুরু করেছে। আমি মাঝে মাঝে রিয়ার ভিউ আয়নায় পেছনের কেবিনের দিকে তাকাচ্ছিলাম। সেখানে কেবল অন্ধকারের মাঝে 2টি সাদা চাদরের অবয়ব আবছা দেখা যাচ্ছিল। আমার কেন জানি মনে হলো বাতাসের শব্দটা আজ একটু বেশি তীক্ষ্ণ। জানালার কাচ বন্ধ থাকা সত্ত্বেও মনে হচ্ছে শো শো শব্দটা গাড়ির ভেতরে ঢুকে পড়ছে। আমি স্টিয়ারিংটা শক্ত করে ধরলাম। মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলাম। হে আল্লাহ, তুমি সহায় থেকো, বিড়বিড় করে বললাম। একা গাড়ি চালানো, তাও আবার রাতে লাশ নিয়ে, এটা আমার জন্য নতুন নয়, কিন্তু আজ কেন জানি আমার বুকটা কাঁপছে। আমার মনে হচ্ছে আমি একা নই। পেছনের ওই 2টি ছোট স্ট্রেচারে যারা শুয়ে আছে, তারা কি সত্যি ঘুমিয়ে আছে,
নাকি কোনো এক অদৃশ্য দৃষ্টিতে আমাকে দেখছে। এই অদ্ভুত চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। রেডিওটা অন করতে গিয়েও করলাম না। মনে হলো এই নিস্তব্ধতাই হয়তো আজকের রাতের সঙ্গী। গাড়িটা একটানা ছুটে চলছে, আর আমার মনের ভেতর অজানা আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। শহর ছাড়িয়ে অ্যাম্বুলেন্সটি যখন নির্জন হাইওয়েতে পড়ল, তখন চারপাশের আলো একদম কমে এসেছে। রাস্তার দুই ধারে বড় বড় গাছগুলো অন্ধকারের মাঝে বিশালাকার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো এমনভাবে রাস্তার উপর ঝুঁকে আছে যেন আমাদের পথ আটকাতে চাইছে। হেডলাইটের আলোতে সেই গাছগুলোকে দেখে মনে হচ্ছে কোনো জীবন্ত খারাপ জিনিস হাত বাড়িয়ে আছে। হামজা সাধারণত ভয় পায় না। গত 2 বছরের অভিজ্ঞতায় অনেক ভয়ের দৃশ্য সে দেখেছে, কিন্তু আজকের পরিবেশটা তাকে কুঁকড়ে দিচ্ছিল। এক ধরনের আদিম ভয় তার মেরুদণ্ড বেয়ে নামছিল। সে একা, একদম একা, পেছনে দুটি নিথর দেহ আর সামনে দীর্ঘ কালো পথ। গাড়ি চালানোর সময় সে বারবার পেছনের আয়নায় তাকাচ্ছিল। এটা তার অভ্যাসে পরিণত হয়েছে গত 1 ঘন্টায়। কেন জানি তার মনে হচ্ছিল পেছনের কেবিনে কেউ নড়াচড়া করছে। যদিও সে জানে লাশ নড়াচড়া করতে পারে না, তবু মনের ভুল তাকে স্বস্তি দিচ্ছিল না। একবার মনে হলো সাদা চাদরটা যেন একটু নড়ে উঠল, আবার মনে হলো স্ট্রেচারের চাকাটা একটু ক্যাচ করে উঠল। সে একবার ভাবলো গাড়ি থামিয়ে পেছনের কেবিনটা চেক করবে। হয়তো স্ট্রেচারটা ঠিক মতো লক করা হয়নি, কিন্তু আবার সাহস পেল না। এই ঘুটঘুটে অন্ধকারে জনমানবহীন রাস্তায় গাড়ি থামিয়ে পেছনে যাওয়ার কথা ভাবলেই তার গা শিউরে উঠছে। সে নিজেকে বোঝালো, না হামজা, মনের ভুল, সব ঠিক আছে। সে তার মোবাইলে রিমার বাবার দেয়া ঠিকানাটা আবার দেখে নিল। ম্যাপ দেখাচ্ছে পথ এখনো অনেক বাকি, প্রায় আরো 3 ঘন্টার রাস্তা। আধা রাস্তা পার হওয়ার পর সে একবার ঝুমার বাবার নাম্বারে ফোন দিল। অন্তত কারো গলার স্বর শুনলে হয়তো এই অস্বস্তিটা কাটবে। ওপাশ থেকে ভাঙা গলায় উত্তর এলো, আমরা খুব বেশি দূরে নেই হামজা, তোমার পেছনে আসছি, তুমি সাবধানে যাও। এই কথা শুনে হামজা কিছুটা আশ্বস্ত হলো। যাক, অন্তত তারা আসছে। সে ফোনটা সিটের পাশে রাখলো, কিন্তু ফোনটা রাখার ঠিক 2 সেকেন্ড পরেই তার কানের কাছে মনে হলো কেউ ফিসফিস করে কিছু বলল। শব্দটা একদম অস্পষ্ট, বাতাসের শব্দের সাথে মিশে আছে, কিন্তু হামজার কান সেটা এড়াতে পারল না। শব্দটা অতি পরিচিত, বাচ্চাদের গলার স্বর, যেন কেউ খুব কাছে এসে কিছু একটা বলার চেষ্টা করলো। হামজা ঝট করে ডানে বামে তাকালো, কেউ নেই, থাকার কথাও নয়। সে ভাবলো হয়তো মনের ভুল, কিন্তু মনের ভুল কি এত স্পষ্ট হয়? হামজা গাড়ির জানালাটার কাজটা একটু নামিয়ে দিল। বাইরের ঠান্ডা বাতাস তার চোখে মুখে লাগতেই সে কিছুটা সজাগ হলো। সে জোরে জোরে শ্বাস নিল, কিন্তু পরক্ষণে সে শুনতে পেল গাড়ির পেছনের অংশ থেকে মৃদু খিলখিল হাসির শব্দ আসছে। প্রথমে সে ভাবলো বাতাসের শাঁসা শব্দ, জানালা খোলা, তাই হয়তো এমন হচ্ছে। সে দ্রুত জানালা বন্ধ করে দিল, কিন্তু না, শব্দটা কমলো না, বরং আরো স্পষ্ট হলো। এটা পরিষ্কার ছোট বাচ্চাদের হাসির শব্দ, যেন কেউ একে অপরের সাথে লুকোচুরি খেলছে। 2টি বাচ্চা মেয়ে যেন নিজেদের মধ্যে খুনসুটি করছে। হামজার কপালে ঘাম জমতে শুরু করলো। এসি চলছে, বাইরে ঠান্ডা বাতাস, তবুও সে ঘামছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে বিড়বিড় করে পড়তে লাগলো। সে নিজেকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করলো যে এগুলো তার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছু নয়। অতিরিক্ত ডিউটি, না খাওয়া আর বাচ্চাগুলোর মৃত্যুর মর্মান্তিক কাহিনী সব মিলে তার মগজে বিভ্রম তৈরি করছে। রাস্তাটা ধীরে ধীরে শুরু হয়ে আসছে। হাইওয়ের মূল রাস্তা ছেড়ে সে এখন একটি সংযোগকারী রাস্তায় ঢুকেছে। এই রাস্তাটা গ্রামের দিকে গেছে। রাস্তার 2 পাশে ঘন জঙ্গল, বড় বড় শাল আর গজারি গাছ। মাঝে মাঝে 2-1টা গ্রাম চোখে পড়ছে, কিন্তু সেখানে কোনো প্রাণের স্পন্দন নেই। সব ঘরবাড়ি অন্ধকার, যেন মৃত্যুর নীরবতা গ্রাস করেছে পুরো এলাকাকে। রাত তখন প্রায় 11:30। হঠাৎ করেই হামজার মনে হলো গাড়ির পেছনের ওজনটা যেন বেড়ে গেছে। এতক্ষণ গাড়িটা স্মুথলি চলছিল, কিন্তু এখন মনে হচ্ছে ইঞ্জিনটা গঙ্গাচ্ছে। গাড়িটা চালাতে কষ্ট হচ্ছে, যেন কেউ পেছন থেকে বিশাল কোনো শক্তি দিয়ে টেনে ধরে রেখেছে। এক্সিলারেটরে পা চাপলেও গতি বাড়ছে না। হামজার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আবার আয়নায় তাকালো। এবার সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। পেছনের কেবিনে তো অন্ধকার থাকার কথা, কিন্তু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় সে দেখলো পেছনের কাচের উপর ছোট ছোট হাতের ছাপ দেখা যাচ্ছে। কুয়াশার আস্তরণে কেউ যেন ভেতর থেকে আঙুল দিয়ে দাগ কেটেছে, একদম ছোট ছোট হাতের পাঞ্জা। হামজা জানে গাড়ি ছাড়ার সময় সে নিজে কাজ পরিষ্কার করেছে। আর ভেতরে তো শুধু 2টো লাশ, তারা তো নড়তে পারে না। তবে ছাপগুলো এলো কোথা থেকে? হামজা চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য, তারপর আবার তাকালো। ছাপগুলো এখনো আছে,
সে জোরে জোরে তাসবিহ পড়তে লাগলো। তার মনে হলো পেছনের কেবিনে শুধু লাশ দুটো নেই, অন্য কিছু আছে। এমন কিছু যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, এমন কিছু যা তার অস্তিত্ব জানান দিচ্ছে। অন্ধকার যেন ক্রমশ তাকে গিলে খাচ্ছিল। গাড়ির হেডলাইটের আলো যেন অন্ধকার ভেদ করতে পারছে না। সামনের রাস্তাটাকেও এখন অচেনা মনে হচ্ছে। হামজা স্টিয়ারিংটা এমন শক্ত করে ধরে রাখলো যেন ওটাই তার বাঁচার একমাত্র অবলম্বন। সে জানতো এই পথে একবার যদি সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে রক্ষা পাওয়া কঠিন হবে, কিন্তু নিয়ন্ত্রণ রাখাটা প্রতি মুহূর্তেই কঠিন হয়ে পড়ছিল। গাড়ি চলছে ধীর গতিতে। হামজার ইচ্ছা করছে গাড়িটা ফেলে দৌড় দিতে, কিন্তু সে জানে তার সেই উপায় নেই। তার দায়িত্বে দুটি আমানত আছে। হামজা চাচ্ছিল যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাতে, কিন্তু মনে হচ্ছে সময় থমকে গেছে। রাত তখন 12টা পার হয়ে গেছে। চারপাশ নিঝুম, কোনো পোকামাকড় বা পাখির ডাকও শোনা যাচ্ছে না। এই নীরবতা যেন ঝড়ের পূর্ব লক্ষণ। হঠাৎ করেই একটা মোড় ঘোরার সময় হামজার হেডলাইটের আলোয় রাস্তাটা একদম লাল হয়ে উঠল। সে চমকে উঠল। প্রথমে ভাবলো হয়তো গাড়ির লাইটে কোনো সমস্যা হয়েছে। সে চোখ কচলে আবার তাকালো। না, লাইট ঠিকই আছে, কিন্তু রাস্তার উপর অনেকটা জায়গা জুড়ে টাটকা লাল পানি বা রক্ত পড়ে আছে, যেন এই মাত্র কেউ সেখানে জবাই হয়েছে বা কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। রক্তের পরিমাণ এত বেশি যে রাস্তার পিচ দেখা যাচ্ছে না। হামজার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। সে ভাবলো গাড়ি থামাবে কিনা, কিন্তু পরক্ষণে মনে হলো এই নির্জন রাতে এই জঙ্গলের রাস্তায় গাড়ি থামানো মানে নিজের বিপদ ডেকে আনা। ডাকাত বা খারাপ লোকের পাল্লায় পড়ার চেয়ে গাড়ি চালিয়ে যাওয়া শ্রেয়। সে দাঁতে দাঁত চেপে সেই রক্তের ওপর দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। চাকা যখন সেই তরল লাল পদার্থের ওপর দিয়ে গেল তখন একটা ছপ ছপ শব্দ হলো। হামজার গা গলে উঠল। রক্তের সে অংশটুকু পার হতে সে যা দেখলো তাতে তার চিৎকার করার ক্ষমতা হারিয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু একটা গোঙানি বেরিয়ে এলো। হেডলাইটের আলোয় সে দেখলো রাস্তার ঠিক মাঝখানে একটি ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাদা ফ্রক যা রক্তে ভেজে লাল হয়ে গেছে। ফ্রকটা ঠিক সেই মেয়ে দুটির বয়সের বাচ্চার মাপের, কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্য হলো মেয়েটির মাথা। মেয়েটির মাথায় একটি ধারালো বড় কাঁচি বা ছোড়া গেঁথে আছে, যা মাথার এপাশ থেকে ওপাশ বের হয়ে গেছে। রক্তের ধারা তার কপাল বেয়ে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। মেয়েটি নিষ্পলক চোখে গাড়ির দিকে তাকিয়ে আছে। তার সেই চাহনিতে কোনো মায়া নেই, আছে শুধু এক হিমশীতল শূন্যতা। তার চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছে। হামজা ব্রেক কষল না, বরং ভয়ে অ্যাক্সিলারেটর আরো জোরে চেপে ধরল। সে বুঝতে পারছিল না সে কি করবে। সে যখন মেয়েটির খুব কাছে পৌঁছালো ঠিক তখনই রাস্তার পাশ থেকে অন্ধকারের ভেতর থেকে আরেকটি মেয়ে অবয়ব দৌড়ে এলো। এ মেয়েটির শরীর থেতলে যাওয়া, যেন ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে। সে এসে প্রথমে মেয়েটির হাত ধরল। গাড়িটা যখন তাদের প্রায় ধাক্কা দিতে যাবে ঠিক সেই মুহূর্তে তারা দুজন মিলে ধোঁয়ার মতো অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। হামজার হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে বুঝতে পারছিল না সে যা দেখছে তা বাস্তব নাকি কোনো বিভীষিকা। সে কি পাগল হয়ে যাচ্ছে নাকি আল্লাহ তাআলা তাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলছেন। লুকিং গ্লাসে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, শুধু নিকষ কালো অন্ধকার আর পেছনে ফেলে আসা সেই রক্তমাখা রাস্তা। ঠিক এই সময় অ্যাম্বুলেন্সের পেছনের কেবিন থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো প্রাপ্তবয়স্ক মানুষের কান্না নয়, এ যেন দুই অবোধ শিশুর ডুকরে কেঁদে ওঠার শব্দ। তারা যেন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। মা, মাগো বলে কেউ যেন ফুঁপিয়ে উঠছে। হামজা চিৎকার করতে চাইল, কে ওখানে? কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সে শুধু বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। হে আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করো। রাস্তাটা ক্রমে আরো সংকীর্ণ আর গোলমলে হয়ে উঠেছে। হামজা বুঝতে পারলো সে রাস্তা ভুল করেছে। কিছুক্ষণ আগে এক চায়ের দোকানে সে যে লোকটাকে রাস্তা জিজ্ঞেস করেছিল, হয়তো সে ভুল বলেছিল, অথবা হামজা নিজের ভয়ের চোটে বুঝতে ভুল করেছে। সে গাড়ি থামিয়ে আবার ম্যাপ দেখার চেষ্টা করলো, কিন্তু তার ফোনের নেটওয়ার্ক বারবার আসছে আর যাচ্ছে। স্ক্রিনে আলো জ্বলছে আর নিভছে। গাড়িটা এখন জঙ্গলের মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তায় চলছে। চাকার নিচে নুড়ি পাথরের শব্দ হচ্ছে। হঠাৎ সে অনুভব করলো গাড়ির ছাদের ওপর কেউ যেন হাঁটাচলা করছে। ধপ 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 ছাদটা বারবার শব্দে কেঁপে উঠছে, যেন ছোট ছোট পা ফেলে কেউ সেখানে নাচছে বা দৌড়াদৌড়ি করছে। শব্দটা ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। হামজা স্টিয়ারিং এর ওপর মাথা রেখে আল্লাহকে ডাকতে লাগলো। সে বুঝতে পারছিল আজ রাতে এই খারাপ জিনিসগুলো তাকে সহজে ছাড়বে না। এরা তার সাথে খেলা করছে, মৃত্যুর খেলা। সে জানতো না
এই রাতের শেষ কোথায়। তার মনে হচ্ছিল এই অ্যাম্বুলেন্সটাই এখন তার কবর। হামজা যখন কোনো মতে নিজেকে সামলে নিয়ে আবার গাড়ি চালানোর চেষ্টা করলো, ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা একটা বেদঘুটে শব্দ করে বন্ধ হয়ে গেল। মনে হলো যেন ইঞ্জিনের ভেতর থেকে কেউ শ্বাসরোধ করে ধরলো গাড়িটাকে। হেডলাইট দুটো দপ করে নিভে গেল। চারপাশটা মুহূর্তের মধ্যে এক গভীর অলৌকিক নিস্তব্ধতায় ডুবে গেল। শুধু দূরে কোথাও কোনো শেয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছিল, যা পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলল। হামজা কয়েকবার চাবি ঘোরালো, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিল না। শুধু একটা খটখট শব্দ হলো। ব্যাটারি ডাউন হওয়ার কোনো কারণ নেই, তেলও ফুল ট্যাঙ্কে, তবুও গাড়ি নড়ছে না। হামজা বুঝতে পারলো এটা কোনো সাধারণ যান্ত্রিক গোলযোগ নয়, কিন্তু সে তো বসে থাকতে পারে না। বাধ্য হয়ে তাকে গাড়ি থেকে নামতে হলো। হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট নিয়ে সে কাঁপতে কাঁপতে দরজা খুলে নিচে নামলো। জঙ্গলের এই অংশে বাতাস নেই, গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা মড়মড় করে উঠল। হামজা গিয়ে গাড়ির বনেটের ঢাকনাটা খুলল। তার মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত কেউ তাকে লক্ষ্য করছে। অন্ধকারের আড়াল থেকে হাজারটা চোখ যেন তার উপর নিবদ্ধ। সে ইঞ্জিনের ভেতরটা পরীক্ষা করতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো, গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা গেল না। ইঞ্জিনটা পর্যাপ্ত পরিমাণ গরম ছিল, সব তার ঠিকঠাক ছিল, ব্যাটারির কানেকশনও ঠিক আছে। হামজা এক হাত দিয়ে আলো ধরে অন্য হাত দিয়ে তারগুলো নড়াচড়া করছিল, যদি কোনো লুজ কানেকশন থাকে। ঠিক এই সময়েই সে তার কোমরে একটা শীতল স্পর্শ অনুভব করলো। মনে হলো কেউ পেছন থেকে তার শার্টের কোনা খুব আলতো করে টেনে ধরলো, যেমন বাচ্চারা বড়দের মনোযোগ আকর্ষণ করার জন্য টানে। হামজার সর্বশরীরে কাঁটা দিয়ে উঠল। সে চমকে উঠে পেছনে তাকালো, আলো ফেলল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু ঝোপঝাড় আর অন্ধকার। সে ভাবলো হয়তো কোনো ঝোপের ডাল লেগেছে বা বাতাসের ঝাপটা। সে আবার ইঞ্জিনের দিকে মনোযোগ দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে স্পষ্ট শুনতে পেল তার কানের ঠিক পেছনে, ঘাড়ের খুব কাছে কেউ ফিসফিস করে বলল, চাচা, আমাদের দাদা বাড়ি আর কত দূর। গলার স্বরটা এতটাই ঠান্ডা আর নির্জীব ছিল যে হামজার রক্ত জমে গেল। আতঙ্কে তার হাত থেকে মোবাইলটা ফসকে গিয়ে ইঞ্জিনের ভেতরে আটকে গেল এবং লাইটটা নিভে গেল। এখন সে সম্পূর্ণ অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারের মাঝে সে অনুভব করলো তার ঠিক সামনেই বনেটের ওপর বাঁ পাশে কেউ দাঁড়িয়ে আছে। মেঘ সরে গিয়ে চাঁদের সামান্য আলো পড়ল। সে আলোয় সে দেখতে পেল একটি ছোট অবয়ব। অবয়বটি নড়ছে না, শুধু তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। তার কোনো মুখ নেই, শুধু একটা কালো ছায়া। কিন্তু হামজা বুঝতে পারলো ওটা তাকেই দেখছে। হঠাৎ করে সে অবয়বটি বিকট শব্দে হাসতে শুরু করলো। সেই হাসি কোনো স্বাভাবিক বাচ্চার হাসি নয়, তা যেন কান ছেড়ে যাওয়ার মতো তীক্ষ্ণ, কর্কশ আর অশুভ। হাসির শব্দটা জঙ্গলের গাছপালায় প্রতিধ্বনিত হতে লাগলো। মনে হলো হাজার হাজার খারাপ জিনিস একসাথে হাসছে। হামজা পাগলের মতো চিৎকার করে উঠল, আল্লাহ, আল্লাহ! এবং কোনো মতে ইঞ্জিনের ভেতর হাত ঢুকিয়ে মোবাইলটা খুঁজে বের করলো। আলো জ্বালালো। আলো পড়ার সাথে সাথে সেখানে কিছুই দেখা গেল না, ছায়াটা নেই। হাসির শব্দটাও থেমে গেল। হামজার এক মুহূর্ত বাইরে থাকার সাহস পেল না। সে তড়িঘড়ি করে বনেটের ঢাকনাটা কোনো মতে নামিয়ে দিল। তারপর এক দৌড়ে ড্রাইভিং সিটের দরজা খুলে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকে পড়ল। দরজাটা দড়াম করে বন্ধ করে ভেতর থেকে সব লক করে দিল। তার শ্বাস তখনও ঘন ঘন পড়ছে। সে দেখল তার মোবাইলের স্ক্রিনটা ফেটে গেছে, কাচের ওপর মাকড়সার জালের মতো ফাটল, কিন্তু সৌভাগ্যবশত ফোনটা সচল ছিল। নেটওয়ার্কের একটা দাগ দেখা যাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে রিমার বাবার নম্বরে আবার ফোন দিল। রিং হচ্ছে, প্রতিটা রিং যেন অনন্তকাল ধরে চলছে। হামজা গাড়ির ভেতরে বসেও নিরাপদ বোধ করছে না। সে লুকিং গ্লাসটা ঘুরিয়ে দিল যাতে পেছনের কেবিন দেখতে না হয়, কিন্তু তার মনে হচ্ছে পেছনের কাচের দেয়ালের ওপাশ থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। কেউ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ফোনের ওপাশ থেকে রিমার বাবার কণ্ঠস্বর ভেসে আসতেই হামজা যেন ধরে প্রাণ ফিরে পেল। সে কোনো ভূমিকা ছাড়াই হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আমি রাস্তায় আটকে গেছি, গাড়ি চলছে না, আর এখানে খুব খারাপ কিছু আছে। রিমার বাবা হয়তো হামজার গলার আতঙ্ক বুঝতে পারলেন। তিনি শান্ত গলায় বললেন, হামজা, তুমি এখন কোথায়? লোকেশনটা বলো। হামজা কোনো মতে জায়গার বর্ণনা দিল। রিমার বাবা বললেন, হায় আল্লাহ, তুমি ভুল রাস্তায় ঢুকে পড়েছ। ওই রাস্তাটা পরিত্যক্ত, ওদিক দিয়ে বহুদিন কেউ যায় না। তুমি এখনই গাড়ি ঘুরিয়ে পেছনের মোড় থেকে ডানে যাও, ওটা মেইন রোড। আমরা ওখানে অপেক্ষা করছি। হামজা তার কথা শুনে সাথে সাথে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। বিসমিল্লাহ বলে সে চাবি ঘোরালো।
কয়েকবার গো গো শব্দ করার পর ইঞ্জিনটা হঠাৎ সচল হলো। হেডলাইট জ্বলে উঠল। হামজার এক মুহূর্ত দেরি না করে গাড়িটি ঘুরিয়ে নিল। কাঁচা রাস্তা থেকে গাড়ি ঘোরাতে গিয়ে চাকা কিছুটা পিছলে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। কিন্তু সে যখন মোড় নিতে যাবে তখন অভ্যাসবশত সে আয়নায় তাকালো। সে দেখলো পেছনের কেবিনের সেই ছোট কাচের জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। পেছনের 2 লাশের একটি চাদর নিচে পড়ে আছে। একটা সাদা ফ্যাকাশে হাত স্ট্রেচার থেকে ঝুলে আছে। হাতটা দোল খাচ্ছে গাড়ির ঝাঁকুনিতে। কিন্তু হামজার মনে হলো হাতটা শুধু দোল খাচ্ছে না, হাতটা যেন কিছু একটা ধরার চেষ্টা করছে। আঙ্গুলগুলো নড়ছে। হামজার পেছনের দিকে তাকাতে সাহস পেল না। সে চোখ সরিয়ে নিল। সে পাগলের মতো গাড়ি চালিয়ে সঠিক রাস্তায় এলো। পাকা রাস্তায় ওঠার পর তার কিছুটা স্বস্তি এলো, যদিও বুক তখনও টিপটিপ করছে। কিছুক্ষণের মধ্যেই সে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল। সেখানে আগে থেকেই রিমার বাবা মা এবং তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিল। একটা বড় গেটওয়ালা বাড়ি, প্রচুর আলো জ্বলছে। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে তারা সবাই ছুটে এলো। হামজা গাড়ি থেকে নামতেই দেখলো রিমার মা চিৎকার করে কাঁদছেন। তাকে কয়েকজন মহিলা ধরে আছে। হামজার শরীর তখনও কাঁপছে, ঘামে তার জামা ভিজে একাকার। সে রিমার বাবার হাতে চাবি দিয়ে বলল, স্যার, লাশগুলো নামিয়ে নিন, আমি আর পেছনের দরজা খুলতে পারবো না। রিমার বাবা হামজার বিধ্বস্ত অবস্থা দেখে অবাক হলেন। তিনি তার কাঁধে হাত রাখলেন। তারপর তিনি তার হাতে প্রতিশ্রুত পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি টাকা ধরিয়ে দিলেন এবং ধন্যবাদ জানালেন। হামজা যখন দেখলো আত্মীয় স্বজনরা মিলে স্ট্রেচার দুটো বের করছে, তখন সে দৌড়ে দাঁড়িয়েছিল। লাশ বের করার সময় সে শেষবারের মতো লাশ দুটোর দিকে তাকালো। তার মনে হলো চাদরে ঢাকা সত্ত্বেও ওই অবয়ব দুটো যেন তাকে বিদায় জানাচ্ছে। বাতাসের ঝাপটায় চাদরটা একটু নড়ে উঠল। রিমার বাবা কাঁদতে কাঁদতে হামজার কাছে এসে বললেন, জানো হামজা, ঝুমা শেষ মুহূর্তে হাসপাতালে আমাকে বলেছিল সে রিমাকে ভালোবাসে। সে ইচ্ছে করে কাছে মারেনি, তারা খেলছিল। হয়তো আল্লাহ তাআলা তাদের একসাথে রাখতে চেয়েছিলেন বলেই দুজনকে একসাথে নিয়ে গেলেন। ওরা একে ছাড়া অপরকে ছেড়ে থাকতে পারত না। হামজা কোনো কথা বলল না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছিল সেই রাতে সে যা দেখেছে তা শুধু কোনো দুর্ঘটনা বা মনের ভুল নয়। ওই 2 বোনের অতৃপ্ত আকুতি ছিল, তাদের একসাথে থাকার তীব্র ইচ্ছা ছিল। হয়তো তারা দাদাবাড়ি আসার জন্য ব্যাকুল ছিল, তাই হামজাকে পথ দেখানোর চেষ্টা করছিল। যদিও সেই পদ্ধতি ছিল ভয়ঙ্কর। হামজার সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। ফেরার পথে আর কোনো বাধা আসেনি, কোনো অশুভ ছায়ামূর্তি তাকে বিরক্ত করেনি। রাস্তা ছিল পরিষ্কার, কিন্তু তার মনের ভেতরে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল তা যেন চিরস্থায়ী হয়ে গেল। সে ভাবল মানুষের জীবন কতটা অনিশ্চিত আর মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। ফেরার পুরো পথ সে শুধু আল্লাহকে ডাকতে ডাকতে এলো। হাসপাতালে ফিরে এসে হামজা তার ইস্তফাপত্র বা রিজাইন লেটার জমা দিল। আর তখন শেষ হয়ে সকালের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু হামজার চোখের সামনে তখনও সে অন্ধকার রাতের দৃশ্য ভাসছে। তার সহকর্মীরা, সুপারভাইজার সবাই অবাক হয়ে কারণ জানতে চাইল। হামজা তাদের কিছুই খুলে বলল না। সে শুধু বলল, আমার শরীর ভালো নেই, আমি আর এই কাজ করতে পারবো না। তারা অনেক অনুরোধ করলো, কিন্তু হামজা তার সিদ্ধান্তে অটল রইল। সে জানে এই স্টিয়ারিং ধরার সাহস তার আর কোনোদিন হবে না। সে বাড়ি ফিরে এলো ঠিকই, কিন্তু সেই রাতের স্মৃতি তাকে ছেড়ে গেল না। সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তার শরীরে ধুম জ্বর এলো। জ্বরের ঘোরে সে প্রলাপ বকতে শুরু করলো। প্রতি রাতে সে যখনই চোখ বন্ধ করত, স্বপ্নের মধ্যে দেখত সেই 2 বোন হাত ধরাধরি করে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। একজন অঝরে কাঁদছে, অন্যজন খিলখিল করে হাসছে। ঝুমার রক্তমাখা মাথা, সেই কাচি গেঁথে থাকা দৃশ্য আর রিমার থেতলে যাওয়া শরীর সব তার চোখের সামনে ভেসে উঠত। তাদের সেই করুণ চোখের চাহনি তাকে ঘুমাতে দিত না। সে মাঝরাতে চিৎকার করে জেগে উঠত, ওরা এসেছে, ওরা এসেছে বলে। তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তারের ওষুধে তার মনের ভয় কাটছিল না। অবশেষে তারা এক বিজ্ঞ হুজুরকে ডাকলেন। হুজুর এসে তাকে দেখলেন এবং বুঝতে পারলেন হামজা মানসিকভাবে বড় কোনো আঘাত পেয়েছে এবং কোনো খারাপ জিনিসের ছায়া তাকে স্পর্শ করেছে। হুজুর তাকে পানি পড়া দিলেন এবং নিয়মিত আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করার পরামর্শ দিলেন। তিনি বললেন, ভয় পেও না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও। প্রায় 2 মাস পর হামজা কিছুটা সুস্থ হয়ে উঠল। শরীরের জ্বর গেল, কিন্তু মনের জ্বর পুরোপুরি গেল না। সে আত্মবিশ্বাস সে আর ফিরে পেল না। সে প্রতিজ্ঞা করলো সে আর কখনো অ্যাম্বুলেন্স চালাবে না, এমনকি ড্রাইভিং পেশাতে আর থাকবে না। জীবনে সেই বিভীষিকাময় কয়েক ঘন্টা তার গোটা পৃথিবীকে বদলে দিয়েছিল। সে এখন অন্য একটি পেশায় নিয়োজিত। শহরের এক প্রান্তে ছোট একটি মুদি দোকান দিয়েছে।
ছোট ব্যবসা করে দিন কাটায়, শান্তশিষ্ট জীবন। কিন্তু আজও যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন সে শুনতে পায়, তবে তার বুকটা ধক করে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে আসে। সে যখনই পানি খায় বা আয়নায় নিজের অবয়ব দেখে, তার মনে পড়ে যায় সে নিঝুম রাতে দেখা গাড়ির গ্লাসে সে হাতের ছাপগুলোর কথা। ইঞ্জিনের ভেতর থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর, চাচা, আমাদের দাদা বাড়ি আর কত দূর, এখনো মাঝে মাঝে তার কানে বাজে। সে বুঝেছে এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, যা শুধু অনুভবের। আমাদের চারপাশের এই দৃশ্যমান জগতের বাইরেও এক জগৎ আছে। আল্লাহ তাআলা তাকে সেই ভয়াবহ রাত থেকে বাঁচিয়ে এনেছেন, এটাই তার বড় সান্ত্বনা। রিমার ঝুমার দাফন হওয়ার পর হয়তো তারা শান্তিতে আছে, তাদের আত্মা হয়তো শান্তি পেয়েছে, কিন্তু হামজার স্মৃতিতে তারা চিরকাল সেই রক্তমাখা সাদা ফ্রক পরা দুই বিষাদময় অবয়ব হয়ে রয়ে গেল। হামজা এখন প্রতিদিন মসজিদে যায়। নামাজ শেষে সে ওই দুই নিষ্পাপ শিশুর জন্য দোয়া করে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, ওদের জান্নাত নসিব করো। সে জানে সেই রাতে সে যা দেখেছেন তা কেবল তার জন্য এক শিক্ষা ছিল, জীবনের নশ্বরতা এবং মানুষের কর্মফলের ভয়াবহতার শিক্ষা। আর কখনো সে সেই পরিত্যক্ত রাস্তায় পা বাড়ায়নি, আর কখনো সে অন্ধকারের সেই রহস্য উন্মোচন করতে যায়নি। রাত নামলে সে দ্রুত ঘরে ফেরে আর জানালার পর্দা টেনে দেয়, কারণ সে জানে অন্ধকারের ওপারে কি লুকিয়ে আছে, তা না জানাই মানুষের জন্য মঙ্গলের। আরিফ ভাই বরিশাল বিভাগের কোন একটা জেলায় থাকেন, সেই জেলার নাম তিনি উল্লেখ করতে বারণ করেছেন। তো এই ঘটনাটা ঘটে 2018 সালে ওনাদের পরিবারের সাথে। আর এই সমস্যাটা যেটা হয়েছিল সেটা এই তসলিম সাহেব এটা সমাধান করেন। তো আরিফ ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলে নিচ্ছি। উনি ওনার আব্বা আম্মা সহ শহরের দিকে থাকতেন। 18 সালে ওনার বয়স ছিল 18 কি 19 বছর। আর আরিফ ভাইয়ের আব্বার একমাত্র ভাই, বড় ভাই, উনি থাকতেন একটু গ্রামের দিকে। ওনাদের গ্রাম থেকে ওনাদের শহরের বাড়ির দূরত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা। আরিফ ভাইয়ের দাদা যখন মারা যায় 2010 সালে, তারপর থেকে আরিফ ভাই এবং ওনার ফ্যামিলিদের খুব একটা গ্রামে যাওয়া আসা হতো না। ওনার চাচা বছরে দেখা যেত যে একবার আসছে, আর আরিফ ভাইরাও যাওয়া হলেও দেখা যেত 2-3 বছরে একবার হয়তো যেত। তো 18 সালে ওনারা কোনো এক সময় সিদ্ধান্ত নেয় যে গ্রামের বাড়ি যাবে আরিফ ভাই এবং ওনার ফ্যামিলিরা। আর এটার সিদ্ধান্তটা নেয় এই কারণে যে একদিন নাকি আরিফ ভাইয়ের আব্বা ওনার বড় ভাইয়ের সাথে কথা বলছিল ফোনে। তো কথা বলে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ওনার বড় ভাই খুব অসুস্থ, কিন্তু কিছু বলতে চাচ্ছিল না। কথা না সুর নাকি অনেক নরম ছিল। উনি ঠিক করে যে কিছু না জানাই বড় ভাইয়ের সাথে দেখা করতে যাবে। যেরকম ওনারা সকালের দিকে রওনা হয় এবং সকাল 9:30 কি 10:30টার দিকে ওনারা যখন ওনাদের গ্রামের বাড়ির কাছাকাছি, তখন আরিফ ভাইয়ের আব্বা দেখতেছে যে ওনার বড় ভাই রাস্তা দিয়ে পাশে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে, আস্তে আস্তে করে হাঁটতেছে। তো উনি গাড়িটা থামায়, গ্লাসটা খুলে বলতেছে, আরে ভাইজান, তুমি এখানে কি করো, গাড়িতে উঠো। এটা দেখে মানে ওনার বড় ভাই নাকি একটু অবাক হয়ে গেছে। দেখে বলতেছে, কিরে, তোরা ফুল ফ্যামিলি এখানে এসে পড়লি, আমাকে তো জানাই আসবি না, তোরা এখন আসলি কেন? তো এটা বলার পর আরিফ ভাইয়ের আব্বা নাকি একটু চমকা গেছে, বলছে, কেন ভাইজান, আমি আসছি, আপনি তুমি খুশি হও নাই? তখন বড় ভাই বলতেছে যে, মানে আরিফ ভাইরা ওই বড় চাচা বলতেছে যে, যা তোরা বাড়ির দিকে যা, আমি আসতেছি, যা। তখন উনি ভাবে হয়তো ওনার বড় ভাই হয়তো বাজারের দিকে যায়, ওনারা আসছে দেখে। তো উনি গাড়ি দিয়ে একটু আগে বাড়ির দিকে যখন যাবে, ওনাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। বাড়িটা বেশ বড় এরিয়া নিয়েছিল, চারপাশে বেশ উঁচু দেওয়ালের বাউন্ডারি করা ছিল এবং ভিতরে ওনাদের হাফ বিল্ডিং ছিল। আর বাড়ির ঠিক বাইরে ছিল একটা ছোট মসজিদ, মাদ্রাসা সহ। সেখানে মাদ্রাসা খুব স্টুডেন্ট এরকম নাকি ছিল না, কিন্তু এটা অনেক বেশ পুরানো ছিল, মানে ওনাদের পূর্বপুরুষরা নাকি মাদ্রাসা এবং মসজিদ করে দিয়ে গেছিল। তো আরিফ ভাই যেটা বলে, উনি যখন ঘরে ঢুকবে, ওনারা মানে ঘরে তো মেন দরজা যখন ছিল, এটা যে নক করে ঢুকবে, দেখতেছে যে ওনার বড় চাচা ভিতরে। এটা দেখার পর ওনার আব্বা বলতেছে, ভাইজান, তুমি ভিতরে আসলা কখন? তোমার রাস্তা দেখে আসলাম। তখন আরিফ ভাইয়ের চাচা বলতেছে যে, ঠিক আছে, ভিতরে আমাদের দেখছোস, ভিতরে সমস্যা নাই। তখন ভিতরে আসার পরে বলতেছে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? মানে ওনারা জিজ্ঞেস করতেছে। আরিফ ভাইয়ের চাচা নাকি বলতেছে যে, তোর সব খুলে বলবো, তা তুই তো বলে আসলি না আমাদেরকে, তুই বলে আসতি বাড়িতে, না বলে কেউ আসে নাকি? হঠাৎ করে বউ বাচ্চা নিয়ে এসে বললি। তো তখন এই 10-15 মিনিট পর গিয়ে মানে বাড়ির উঠানের একটা কর্নারে ওই আরিফ ভাইয়ের চাচা এবং ওনারা আবার কথা বলতেছিল, এবং আরিফ ভাই চাচা বলতেছে, মানে আরিফ ভাই নাকি শুনছে, বলতেছে যে, তুই যে আসলি তোর বউ বাচ্চা নিয়ে, তোর জন্যই ভালো হবে তুই খাবার মানে দুপুরে খাবারটা খেয়ে চলে যা, তোর বউ বাচ্চাকে নিয়ে এখানে থাকিস না, এখানে খুব সমস্যা হইতেছে। আরিফ ভাই আবার নাকি একটু মন খারাপ হয় যে, কি সমস্যা? উনি ভাবে যে হয়তো পারিবারিক কোন কলহ নাকি। তো বলতেছে যে, ঠিক আছে ভাইজান, তোমার যদি কোনো সমস্যা হয় দুপুরে খাওয়ার পর না, আমরা এখনই চলে যাব।
তো ওনারা নাকি ওনার আরিফ ভাই আব্বা নাকি ওনাকে এবং আরিফ ভাইকে এবং ওনার আম্মাকে, আরিফ ভাইয়ের আম্মাকে বলতেছে যে আচ্ছা তোমরা একটা 1 ঘন্টা রেস্ট নাও, আমরা চলে যাবো, এখানে থাকবো না। তো ওনারা অবাক হয়েছে, কেন, কি হয়েছে? বলছে থাকবো না, আমরা থাকবো না, চলো। তো ওনারা কি যখন মানে শহরের দিকে ব্যাক করবে, মানে ঘন্টাখানিক পরে এমন টাইমে আরিফ ভাইয়ের চাচতো ভাই সোহেল উনি ঘরে ঢুকতেছিল এবং বলতেছে, যারে চাচা তোমরা আসলা, তোমরা বলে আসবে না, তোমরা হঠাৎ হুটহাট করে এসে বললে এখানে, কখন আসছো কখন আসছো, এরকম বলতেছে। তখন আরিফ ভাইয়ের আব্বা বলতেছে যে আমি তো আসছিলাম থাকার উদ্দেশ্যে, কয়েকদিন থাকবো, কিন্তু তোর আব্বা কি করতেছে, তোদের নাকি কি সমস্যা চলতেছে বাসার মধ্যে, এই জন্য আমার চলে যাইতে বলে। ঠিক আছে আমি চলে যাবো, উনি একটু রাগে সুরে বলতেছে। তখন সেই সোহেল তিনি মানে আরিফ ভাই চাচতো উনি বলতেছে যে চাচা একটা ঘটনা তো আছে এখানে, সমস্যা হইতেছে, এই জন্য হয়তো আব্বা বলছে ঠিক আছে আমি তোমাদেরকে খুলে বলতেছি, বসো। এটা বলতেই নাকি তখন নাকি 12টা কি 12:30 বাজবে দিনে, বাইরে যে আমাদের ড্রাইভার ছিল আরিফ ভাই যে গাড়িতে আসে ড্রাইভার ছিল, ড্রাইভার নাকি হঠাৎ চিৎকার দিয়ে উঠছে, বলতেছে যে ও মা ব্যথা পাইলাম ব্যথা পাইলাম। এটা বলে সবাই নাকি বাইরে যাচ্ছে, বলছে কি হয়েছে তোমার? দেখতেছে ওর মাথা দিয়ে নাকি রক্ত পড়তেছে, ও বলতেছে কে জানি ঢিল মারলো আমারে, আমার মাথাটা শেষ করে দিছে একবারে। তাড়াতাড়ি ওরে বাসায় মানে ঘরের মধ্যে এনে সবাই মানে ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগাই দিতেছে এবং ওনাদের বাড়ির একজন লোককে পরে ওই আর এই মানে গাড়ির ড্রাইভারকে নিয়ে হসপিটালে গেছে, মানে যদি কোনো চিকিৎসা করা লাগে, যাই হোক। তো তখন সেই সোহেল মানে উনি বলতেছে ওনার মানে আরিফ ভাইয়ের আব্বাকে এবং সবাইকে বাসার বলতেছে যে আমাদের বাসায় কয়েকদিন ধরে সমস্যা চলতেছে, প্রায় 1 মাসের উপর হবে, যে হঠাৎ করে মানে বাসার মধ্যে ঢিলাঢিলি শুরু করে কে জানি, আর আব্বাকে নাকি প্রায় অনেকেই নাকি বাইরে দেখে, আর দিনে হোক রাতে হোক আব্বাকে নাকি দেখে, কিন্তু আব্বা তো প্রায় 1 মাসের উপর হয়েছে ঘর থেকে বের হয় না এই কারণে। তো আরিফ ভাই বলতেছে যে এটা বলার পর নাকি ওনার বেশ ভয় লাগতেছিল, কারণ উনি বলতেছে যে আমরা তো চাচারে এখন কিছুক্ষণ আগে আসার আগে দেখলাম। তো সেই সোহেল বলতেছে যে হ্যাঁ ঠিকই দেখছিস, এরকম আব্বার নাকি প্রায় অনেকে দেখে, কিন্তু এরপর গিয়ে আর কোনো হদিস পায় না। তো যাই হোক এটা বলার পর তখন আরিফ ভাইরা ঠিক করে যে না কি সমস্যা এটা সমাধান করেই যাব, এবং ওনার আব্বা আরিফ ভাইয়ের আব্বা বলে যে আমি সমাধান করে এখান থেকে যাবো, ঠিক আছে আমরা থাকি, মানে দেখি কি হয়। তখন আরিফ ভাইয়ের চাচা বলতেছে যে তোরা যে থাকবি, আমি বিগত 1 মাসে এরকম 2-3টা হুজুর আনাইছি, এটার কি সমস্যা এটার সমাধান করতে পারে না। এই দেখ আমার এখানে গোয়াল ঘরে 4টা গরু ছিল, গত 1 মাসে 4 শুক্রবারে আমার 4টা গরু গায়েব হয়ে গেছে রাত্রেবেলা। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি গরু নাই। এমন যে হবে যে চুরি হয়েছে, চুরি হওয়ার কোনো উপায় নাই। তা গেটে তালা মারা, আমার এখানে বাউন্ডারি সীমানায় সব তার কাটা দেওয়া উপর দিয়ে, সীমানা অনেক বড়, এখান থেকে গরু নিবে কে? এবং যখনই এরকম 2-3টা হুজুর আনছি সবাই কিছুক্ষণ থেকে কিছু না দেখতে পায় চলে যায় এবং বলে যে এই বাসার সমস্যা আছে, কিন্তু এটার কোনো সমাধান নাই। তো আমি তোদেরকে বলতাম আগেই, তো বলিনি একটি কারণে, কারণ সর্বশেষ যে হুজুরটা আসে আজ থেকে 1.5 সপ্তাহ আগে, তখন সেই হুজুর যাওয়ার পর পর আমি একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নে আমাকে বলতেছে যে তোর যে বাসার সমস্যা কাউকে জানাবি না, নাহলে তোদের সব বংশধর আমি শেষ করব। কিন্তু কে বলতেছে এটা আমি বলতে পারবো না। দেখতেছি একটা মানে মানুষের মতো আকৃতি, কিন্তু চেহারা দেখতে পারি না আমি সেই লোকটার। এবং সে এটাও বলতেছে যে প্রতি সপ্তাহে আমি একটা করে ভোগ নিব, যতদিন পর্যন্ত আমার সমস্যার সমাধান করতে পারবি না। যেটা বলার পর আরিফ ভাইয়ের আব্বা ওনারা বলতেছে যে দেখো এটা এখন কি হইতেছে বুঝতেছি না, একটা ভালো হুজুর দেখানো তো দরকার, ঠিক আছে আজকে রাতে আমরা থাকি, দেখি কি হয়। তো সন্ধ্যার পর পর যখন ওনারা সবাই বাড়ির মধ্যে, তখন হঠাৎ করে নাকি ওনাদের যে বাড়ির টিনের চাল ছিল সেখানে একটা গাছের ডাল ভেঙে পড়লে যেরকম আওয়াজ হয় এরকম জোরে একটা আওয়াজ হয়েছে। তখন আরিফ ভাইয়ের বড় চাচা বলতেছে যে শুরু হয়ে গেল আমার বাসায় তাণ্ডব, এরকম প্রায় সন্ধ্যায় হয়। যাক তোরা সব উজু করে নে, একটু দোয়া দূরত পর দেখি সব ঠিক হয় নাকি। এরকম নাকি আরিফ ভাই বলে যে আমরা বাড়ির থেকে তো বের হই না, ভিতরে ওয়াশরুম ছিল, আমরা উজু টুজু করে সবাই মানে একটু দোয়া দূরত পড়তেছিলাম। তো সেই রাতটা নাকি আরিফ ভাই বলে যে অনেক কষ্টে পার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার আব্বা সিদ্ধান্ত নেয় যে তসলিম সাহেবকে ডাক দিবে, কারণ তসলিম সাহেব ওনাদের খুব ঘনিষ্ঠ ছিল। তো এটা ঘটার পর তসলিম সাহেব ওনার ডাকে। তো তসলিম সাহেব সেদিন উনি বলে যে ঠিক আছে উনি জোহরের পর আসবে। তো জোহরের পর যখন তসলিম সাহেব আসে, উনি ওই শহরের দিকে মানে এসে পড়ে, কারণ ওনাদের সাথে আরিফ ভাইদের ফ্যামিলির সাথে নাকি খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যাই হোক, তো আসার সঙ্গে সঙ্গে নাকি বাড়িতে ঢুকেই তসলিম সাহেব বলতেছে আরিফ ভাই এবং ওনাদের ফ্যামিলিদেরকে যে এই বাসায় তো সমস্যা আছে, ঢুকেই তো বুঝতে পারতেছে আপনি কিভাবে এতদিন থাকছেন। যাই হোক, উনি পরে সম্পূর্ণ ঘটনা শুনে তো তসলিম ভাই বলে যে দেখেন এশার নামাজটা আমরা শেষ করি সবাই একসাথে, আর ঘরেই আমরা পুরুষ যারা আছি তারা জামাতি নামাজটা পড়বো, আর ঘরে পুরুষ মহিলা যারা আছে সবাই অজু করা থাকবেন, আর ভয় পাবেন না, কোনো সমস্যা নাই, বাসায় কিছুই হবে না, আমি আছি যেখানে, আল্লাহ দিলে সব সমস্যার সমাধান একটা আমি করেই দিব। তো
তো তারপর উনি নাকি এরকম সবাই তা অজু করে এশার নামাজের পর, এবং বাইরে থেকে কয়েকজন ওনাদের আত্মীয় স্বজন দুঃসম্পর্কে যারা আত্মীয় আছে আরিফ ভাইদের, ওনারা কয়েকজন আসে। তো উঠানে নাকি এরকম একটা মানে আসর বসানো হয়, মহিলারা ছিল ভিতরেই, এবং উঠানে আসরটা বসা এইভাবে যে চারপাশে একটা সীমানার মতো করা হয়, মানে গোল করে বৃত্তাকার সীমানা করা হয়। এবং এটা করার পর তসলিম সাহেব বলেন যে একটু গরম পানির ব্যবস্থা করার জন্য, এবং উনি একটা পাত্রে, উনি যেখানে বসেন আসলে একটা গরম পানি একটা সাইডে রাখেন। তো রাখার পর উনি আগে বলেছিলাম যে উনি একটা পয়সা দিয়ে কাজ করেন, তো উনি না পয়সাটা বের করেন এবং একটু আলোর ব্যবস্থা, মানে মোমবাতি দিয়ে একটু আলোর ব্যবস্থা করেন, এখানে কয়েকটা মোমবাতি জ্বালায়। তসলিম সাহেব নাকি অনেকক্ষণ ধরে নাকি উনি আমল করছিলেন এবং জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলেন, কিছুতেই কিছু হচ্ছিল না। সবাই নাকি তাকায় আছে যে হুজুর কি করে এগুলা। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমল করার পর ওনার যে বন্ধু জিন আছে, মানে তসলিম সাহেবের সাথে যে জিনটা কাজ করতো, সে বন্ধু জিন তসলিম সাহেবের কানে কানে নাকি এসে বলতেছে যে এখনই আসবে, হুজুর অপেক্ষা করেন, এখনই আসবে। কিছুক্ষণের মধ্যে নাকি মানে বাড়ি কিন্তু সীমানা চারদিক দিয়ে আটকানো, 2-3টা কুকুর নাকি ওই আসলে চারপাশ দিয়ে ঘিরে মানে ঘিরে আশেপাশে ঘুরতেছিল আর কি। তো ঘুরতেছিল, তো একটা পর্যায়ে কুকুর নাকি 2-3 এরকম একটা আসলে বাইরে বসে যায়, এবং এমনভাবে বসে যায় যে মানে ওরা খুব নিরীহ এরকম ভাবে এটা বসে যায়। তো তসলিম সাহেব সঙ্গে সঙ্গে বলে, মানে আসলের মধ্যে আরো 2-1 জন যারা ছিল ওদের মধ্যে একজনকে বলতেছে যে আপনারা একটু আমার সামনাসামনি একজন আসেন, যে সাহসী ব্যক্তি, সে আমরা সামনাসামনি একটু বসেন, আপনার উপর জিন হাজির করব, কিন্তু আপনি কোনো ভয় পাবেন না। তো এরকম প্রথমে আসলে এটা ভয় পেয়ে যাচ্ছিল, কেউ রাজি হচ্ছিল না। তো অনেক বলার পরে সেই সোহেল, মানে এই আরিফ ভাইয়ের চাস্তো ভাই, উনি বলে যে হ্যাঁ আমার উপর আসর করো না, কোনো সমস্যা নাই, আমি আসি। তো উনি এরকম আসে। তো কিছুক্ষণের মধ্যে নাকি সোহেল সাহেবের উপর এক জিন ভর করে, এবং সেই জিন যখন ভর করে তখন তসলিম সাহেব প্রথমে এসে নাকি খুব বকাবকি করতেছিল যে আমার কেন ডাকলি তুই এখানে, আর এই ছেলের মানে তুই যার উপর ভর করে আমার আনছিস, আমি কিন্তু তার এমনি শেষ করে দিব, আমি বংশধর কাউরে রাখবো না। তখন তসলিম সাহেব বলতেছে তোর কি সমস্যা হয়েছে বলতো আমাকে। তখন সেই জিন যে তো সোহেল ভাইয়ের উপর ভর করছিল, সে বলতেছে যে এই বাড়ির লোকরা প্রত্যেকটা খারাপ, একটাও আমি ছাড়বো না, সবগুলোর আমি শেষ করবো, শুধু ওরা বেশি নামাজ কালাম পরে দেখে আমাদের কিছু করতে পারি না। তখন সেই তসলিম সাহেব বলছে কি করছে আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বল, আমি তোর সমাধান করবো, তোরে মুক্তি দিব, কোনো সমস্যা নেই, নাহলে কিন্তু আমি তোর খবর করে ছাড়বো। তো সেই জিনটা কি কিছু বলতেছিল না। তো তসলিম সাহেব যে ওনার যে পয়সাটা আছে, সেই পয়সাটাকে একটা মোমবাতির উপরে আগুনের উপর ধরছে, তখন সে কুকুরগুলা যেগুলো চারপাশে বসা ছিল তারা নাকি ঘিয়ে মানে করা শুরু করছে, খুব ডাকাডাকি শুরু করছে। এবং যে জিনটা ভর করছিল সৈয়দ সাহেবের উপর, সে বলতেছে থামা থামা থামা, তুই আগুন থেকে সরা, আমি সব বলতেছি। তখন সেই জিনটা বলতেছে যে আমি তোদের মত, আমি বলতেছে যে আমি এরকম কোনো ভালো জিন না, আমি একটা বদ জিন, আমি এখানে ক্ষতি করতে আসছি, কিন্তু তোরা তো আমার মনে থাকতে দিবি না। তখন সেই জিন বলতেছে যে এদের পূর্ব বংশ যারা ছিল তখন এরকম আমি ঘরে এখানে আশ্রয় নিয়েছিলাম, এখানে একটা বড় গাছ ছিল, আমি আশ্রয় নিয়েছিলাম এই ঘরের পাশেই। তো তখন আমাকে একটা আলেম দিয়ে একটা বোতলবন্দি করছিল, বোতলবন্দি করে যে তোদের বাড়ির পাশে যে মসজিদটা আছে, এটা মসজিদের পিছনে মাটিতে চাপা দিয়ে রাখছিলাম সেই বোতলটা। তো এই সোহেল সেই কয়েকদিন আগে, মাসখানেক আগে মসজিদের পাশে মানে মাটি খুঁড়তেছিল কোদাল দিয়ে কোনো একটা কাজে, তখন সেই বোতলটার মধ্যে বাড়ি দেয় এবং বোতলটা ফেটে যায়। তখন আমি এই বোতল থেকে বের হয়ে যাই, এবং আমি যখন বোতল আমাকে বন্দি করছিল তখন আমি একটা প্রতিজ্ঞা করছিলাম, যেই মানুষ জাতি আমাকে বোতল বন্দি করছে, এই বোতল থেকে যদি আমি কখনো বের হই, যেই আমার বোতল থেকে বের করে তারে আমি শেষ করবো এবং তার পরিবারে শেষ করব। এবং তারপর থেকে এই পরিবারে আমি ধরছি, এবং সোহেল আমার প্রথম টার্গেট। শুধু ছেলেগুলো এখানকার নামাজ, মানে পুরুষ লোকগুলো সবাই এখানে নামাজ পড়ে দেখে আমি কারো কিছু করতে পারি না, এবং আমি বিভিন্ন রূপ দিয়ে সবসময় বাইরে ঘোরাফেরা করি, মানে বলতেছে যে আরিফ ভাইয়ের পর যাদের রূপ নিয়ে বিভিন্ন রূপ নিয়ে বাইরে ঘোরাফেরা করে। তো তখন তসলিম সাহেব বলতেছে যে তুই অনেক বেড়ে গেছিস, তোর আবার বোতলবন্দি করবো, সেই সময় এসে পড়ছে, তুই এখান থেকে আর বেরোতে পারবি না, এই যে গোলবৃত্তের মধ্যে ঢুকে গেলে তুই এখান থেকে বেরোতে পারবি না, তুই এখন কিভাবে সমাধান চাস সেটা বল। সেই বদিন বলতেছে যে আমি প্রতি শুক্রবার একটা করে ভোগ নেই, এবং 4টা গরু আমি এখান থেকে নিছি, এবং আমি আরও নিব, এই ভোগ আমার শেষ হবে না। যখন অনেকক্ষণ ধরে এরকম বলতেছে, তো তসলিম সাহেব বলতেছে তোর যে সমস্যার সমাধান আমি করতেছি দাঁড়া। তো পাশে যে ওই যে গরম পানি আগে দিয়ে রাখছিল, সেই গরম পানির মধ্যে পয়সাটা রাখে, এবং রাখার পর অনেকক্ষণ ধরে তসলিম সাহেব নামাজ ছিল আর জোরে জোরে নাকি আমল করতেছিল। একটা পর্যায়ে নাকি সেই বদ জিনটা বলতেছে অনেক হয়েছে, আমার আর কষ্ট দিস না, আমি এখান থেকে চলে যাবো, কিন্তু আমার একটা থাকার ব্যবস্থা করে দে। তখন তসলিম সাহেব পয়সাটা নাকি উঠায় বলতেছে যে ঠিক আছে, তোকে আমি থাকার ব্যবস্থা করে দিব, কিন্তু এটা এখানে না,
তোকে আমি একটা ঠিকানা দিব, তুই সেখানে গিয়ে থাকবি, এখন কখনো এখান থেকে আসতে পারবি না, এবং এর জন্য আমার যে বন্ধু জিন আছে তোকে সাহায্য করবে। তখন নাকি তসলিম সাহেব চোখ বন্ধ করে নাকি কি কথা বলতেছিল, আরিফ ভাই যেটা বলে, তখন তসলিম সাহেব বলে যে ঠিক আছে, বন্ধু জিন তোকে নিয়ে যাচ্ছে এখনই। তো সঙ্গে সঙ্গে নাকি সোহেল ভাই ওনার উপর যে জিন আসর করছিল, আস্তে নাকি উনি ঢলে মানে একটু মানে ঘুমানো, বসা অবস্থা থাকলে সময় ঝিমে পড়ে গেলে যেরকম এরকম পড়ে যাচ্ছিল, এবং যে চারপাশে সীমানে কুকুরগুলা ছিল, কুকুরগুলা নাকি এক দৌড়ে মানে বাড়ির একটা সাইড নাকি অন্ধকার ছিল সেখানে চলে যায়, আর দেখা যায় না। তখন তসলিম সাহেব বলে যে যাক, আমি বিদায় জানাতে পারছি। তো এটা বলার পর আরিফ ভাইয়ের আব্বা এবং চাচারা বলতেছে যেখান থেকে জিন গেছে সমস্যার সমাধান হয়েছে। তখন তসলিম সাহেব বললে অবশ্যই হয়েছে, আমার বন্ধু জিন যে আছে সে নিয়ে গেছে, আর এই পরদিন এখানে কখনো আসবে না। তো এটা বলার পর সেই তসলিম সাহেব নাকি সেই রাতেই আরিফ ভাইদের ওই বাড়ির চারপাশে বন্ধ করে দেয়, এবং তারপর ওনাদের ওই বাড়িতে আর কোনো একটা সমস্যা হয় না, এবং বেশ কয়েক বছর ওরা এখানে ছিল। তারপর ওনারা নাকি এই জায়গা বিক্রি করে দিয়ে আশেপাশে কোনো এক জায়গায় আবার স্থায়ীভাবে থাকা শুরু করে। তো এটাই ছিল আরিফ ভাইয়ের পাঠানো ঘটনা, যেটা তসলিম সাহেবের একটা ঘটনা ছিল। ঘটনাটা ঘটে আমার এক পরিচিত বড় ভাইয়ের কাজিনের সাথে। সে তার নাম বলতে বারণ করেছেন, তাই তার নাম দিচ্ছি জাকির ভাই। জাকির ভাই 2013 সালে ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়তেন। আর তার বাসা যেহেতু ছিল ফরিদপুর, মানে বাড়ি যেহেতু ছিল ফরিদপুর, তাই ঢাকা থেকে ফরিদপুর তার প্রায় আসা যাওয়া করা লাগতো। তো ঘটনাটা ডিসেম্বর মাসের একটা ঘটনা, 18-19 তারিখের দিকে ঘটে। দিনটা ছিল বৃহস্পতিবার। জাকির ভাই ফোনে খবর পান যে তার বাবা খুবই অসুস্থ, তাই সে তার বাবাকে দেখতে ফরিদপুর চলে আসার সিদ্ধান্ত নেন ওই দিনই। তো তার যে আনুষঙ্গিক কাজ বাজ ছিল সে সেই কাজগুলি করে সে ফরিদপুরের দিকে আসার জন্য রওনা দেয়। গাবতলী আসতে আসতে প্রায় বিকাল হয়ে যায়। গাবতলী এসে সে ওই দিন মোটামুটি যাতায়াতের চাপ ছিল, তো গাবতলী এসে সে ফরিদপুরের দিকের কোনো বাস পান না। তো সেভাবে মাগুরার রাউটে যায় এমন কোন একটা বাসে সে টিকিট কাটেন, যাতে সে রাজবাড়ি রাস্তার মোড়ে নামতে পারে। রাজবাড়ি রাস্তার মোড়ে নামলে ওখান থেকে রিক্সায় ফরিদপুরের যে বাস স্ট্যান্ড আছে, পুরাতন স্ট্যান্ড আর নতুন স্ট্যান্ড, 8 থেকে 10 মিনিট লাগে। তো সেভাবে ওখান থেকে নেমে যাবে, ওখানে নেমে চলে আসবে, যেহেতু আর কোনো উপায় নেই। কিন্তু বাস আসতে আসতে আরো 1.5 থেকে 2 ঘন্টা লেট হয়ে যায়। তো সন্ধ্যা পার হয়ে যায় যখন বাসটা আসে, প্রায় 7টার মতো বেজে যায়। তো বাসে যে উঠে সে কন্ডাক্টরকে জানায় রাখে যে মামা, আমি তো এই মাগুরার রাউটে যাব না, তো রাজবাড়ি রাস্তার মোড়ে আমাকে নামাই দিও, মনে করে নামাই দিও। তো তারপর সে তার যাত্রা শুরু করে। সে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। তো 9:30টার দিকে বাসটা ফেরিঘাটে এসে পৌঁছায়, পাটুরিয়া ফেরিঘাটে। তো ওইখানে সে নামে, দেখতে যে কত বড় লাইন ফেরিঘাটের জন্য। তো নেমে এসে বুঝে যে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা লাগবে ফেরিতে উঠতে। তার মোটামুটি ক্ষুধাও লাগে, তাই সে দোকানের থেকে, মানে একটা টঙের দোকানের থেকে চা আর রুটি এগুলো কিনে খাচ্ছিল। সে তখন তার মাকে ফোন করে জানায় যে তার আসতে আনুমানিক মানে কয়টা বাজবে এমন কিছু। তো সে একটা গোঙানির আওয়াজ পায়, সেখানে বসে বসে দোকানের পিছন থেকে আসছিল গোঙানির একটা আওয়াজ। তো সে আওয়াজের সূত্র ধরে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা, গায়ে কিছু ছাড়া, মানে খালি একটা শাড়ি পরা, একটা পলিথিনের উপর শুয়ে আছেন এমন। তো সে বৃদ্ধাকে দেখে জিজ্ঞেস করে যে সে এখানে কেন, তার সন্তান কই, মানে তার এই অবস্থা কেন। তো বৃদ্ধ মহিলা যে উত্তর দেয় তা জাকির ভাই কিছুই বুঝতে পারে না। তার মাথার মধ্যে মানে তার কথা বোধগম্য ছিল না। তাও জাকির ভাইয়ের খুব মায়া লাগে, তাই সে বাসে গিয়ে তার বাস থেকে একটা সোয়েটার বের করে আনে, আর বের করে বৃদ্ধাকে দেয়। আর সে দোকানে থেকে কিছু খাবারও কিনে দেয়। তো যাই হোক, এরপর জাকির ভাই বাসে বসে অপেক্ষা করছিল, কারণ বাইরে ঠান্ডা ছিল। তো অপেক্ষা করতে করতে একটা সময় জাকির ভাই ঘুমিয়ে যায়। তো জাকির ভাইয়ের যখন ঘুম ভাঙে তখন বাসটা সজোরে চলছে, ভালোই গতিতে চলছে। তো জাকির ভাই বুঝতে পারে যে বাসটা এতক্ষণে ফেরি পার হয়ে গেছে। আর সে যেহেতু ওই রাস্তায় ফ্রিকোয়েন্ট ছিল, তার মানে 1-1.5 মিনিটের মধ্যে বোঝা যায় যে বাসটা গোয়ালন্দ পার করে গেছে। মানে তার যেখানে নামবে সেখানে নামতে আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, যেহেতু সে ওই রাস্তায় প্রচুর আসা যাবে। তো সে বুঝে, মানে জানে এনভায়রনমেন্টটা। তো সে সেভাবেই নামার প্রস্তুতি নেয়। তো যখন বাসটা রাজবাড়ি রাস্তার মোড়ে আসে সে নেমে যায়। তো নেমে সে তার ফোনে দেখে যে ততক্ষণে রাত প্রায় 1:30টার মতো বাজে। তো
নেমে আশেপাশে কোনো রিক্সা অটো সে কিছুই পাচ্ছে না, উপায়ন্তর না দেখে সে হাঁটা শুরু করে। আর কুয়াশার মধ্যে তার চশমা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল দেখে সে তার চশমাটা পকেটের মধ্যে রাখে এবং সেভাবেই সে হাঁটা শুরু করে। এমন না যে চশমা ছাড়া দেখতোই না, মোটামুটি পাওয়ারের চশমা ছিল, মাইনাস পাওয়ারের। তো হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 মিনিট পরে সে গিয়ে একটা রিক্সা পায়। তো রিক্সার কাছে গিয়ে দেখে যে রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসা। তো সে রিক্সাওয়ালাকে মানে রিক্সার মধ্যে বসা ছিল। তো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে যাবে নাকি, তার বাসার ঠিকানা দেয় রেল স্টেশনের দিকে। তো রিক্সাওয়ালা বলে যে না, যাবে না। তো রিক্সাওয়ালার ব্যাপারে তিনি যা বলেন যে রিক্সাওয়ালার একটা চোখ ছিল না, একদম ছিলই না। আর আরেকটা চোখ যখন রিক্সাওয়ালা খুলেন তখন দেখে যে রিক্সাওয়ালার ওই চোখটা মনি নেই, একদম সাদার মতো, ঘোলাটে সাদা মনি এমন। তো তার মোটামুটি ভয় লাগে, তাও সে জিজ্ঞেস করে যাবে নাকি। তো রিক্সাওয়ালা মানা করে দেয়, সে একটু কনভিন্স করার ট্রাই করে যেহেতু আশেপাশে আর কিছু পাচ্ছে না। তো রিক্সাওয়ালা তাও বলে যে যাবে না। তো আর কোনো উপায় না পেয়ে সে আবারও হাঁটা শুরু করে। তো অন্ধকার, কুয়াশা, বেশি দূর দেখাও যাচ্ছে না, চশমাটাও পকেটে। তো হাঁটতে হাঁটতে জাকির ভাই এক জায়গাতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সে পায়ে যথেষ্ট ব্যথা পান। তো তারপরেও তার হাঁটতে হয়। সে দেখে যে হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল, তাও উপায় নেই। হাঁটতে হাঁটতে সে যখন নতুন বাস স্ট্যান্ডের এখানে আসে তখন তিনি দেখে যে বাস স্ট্যান্ডে কেউ নাই, একটা মানুষ নাই, কোনো কাকপক্ষী নাই, জীবনের কোনো চিহ্ন নাই। সাধারণত একটা বাস টার্মিনালে মানুষ থাকে সচরাচর যত রাতই হোক না কেন। আর ফরিদপুর এমনও কোনো মফস্বল শহর না, মোটামুটি একটা শহর, একটা ভালোই শহর ছিল, তখনও ছিল। তো তাও কোনো মানুষ নাই দেখে তিনি যথেষ্ট অবাক হন। অনেক বাস কাউন্টার ছিল, খালি একটা কাউন্টার লাইট জ্বালানো। তো তাও তার মধ্যে তখন সে ভয় জিনিসটা কাজ করতেছিল না। আর সে ভাবছিল যে বাস স্ট্যান্ডে আসলে একটা রিক্সা অটো কিছু পাবে, তাও সে পেল না। তো তার হাঁটাই লাগে। তো সে হাঁটতে হাঁটতে যখন আরেকটু আগায় তখন সে পিছনের থেকে একটা আওয়াজ পায়, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, এমন একটা আওয়াজ। তো সে ভাবে যে চোর ছিনতাইকারী নাকি, এখন তো সে দৌড়ও দিতে পারবে না, তার পায়ের অবস্থা তো ভালো না। তো তার আর কোনো উপায় নেই। তো যদি ছিনতাইকারী হয়, সে যদি আসে তাহলে তার সবকিছু দিয়ে দিতে হবে। তো ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান বলতে বলতে ওই লোকটা যখন জাকির ভাইয়ের কাছে আসেন তখন তিনি দেখেন যে লোকটার চেহারা একদম নুরানি, খুবই ফর্সা। মাথার উপর মানে কপালে সেজদার জন্য যে দাগটা পড়ে, ও অনেক নামাজ পড়লে যে দাগটা পড়ে কালো দাগ, সে দাগটা। তো সে এটা দেখে খুব আশ্বস্ত হন। সে ভাবে যে লোকটা হয়তো তাহলে মানে ভালো মানুষ এমন। তো লোকটা এসে বলে যে ভাই আপনি তো সামনের দিকে আগাচ্ছেন, আমি ওই দিকেই যাব, চলেন একসাথেই যাই। তো জাকির ভাই অত কিছু না ভেবে বললো চলেন, ওই লোকটার সাথে হাঁটা শুরু করে। ওই লোকটার সাথে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে লোকটা বলে যে ভাই আপনি তো খোঁড়াচ্ছেন, আপনার হয়তো কষ্ট হচ্ছে, আপনার ব্যাগটা দেন। তো জাকির ভাই মানে মানা করে যে না থাক, দরকার নাই। তারপরেও যেহেতু তার কষ্ট হচ্ছে সে একটা সময় দিয়ে দেয় ব্যাগটা। তো ওই লোকটা জাকির ভাইয়ের ব্যাগ ক্যারি করছে। আর হাঁটতে হাঁটতে পুরাতন স্ট্যান্ডের কাছে যখন চলে আসে, জাকির ভাইকে ওই লোকটা পায়জামার পকেটের থেকে, লোকটা জুব্বা পরা ছিল আর পায়জামা পরা ছিল, পায়জামার পকেটের থেকে কিছু জিনিস বের করে দেয়, মানে ফল টাইপের, আঙুরের সাইজের ফল টাইপের। তো জাকির ভাই যে কথাটা বলেন যে ফলগুলা খুবই সুঘ্রাণ ছিল, মানে খুবই ঘ্রাণ ছিল, মোটামুটি দূর থেকে, মানে উনি যখন পকেট থেকে বের করে তখন থেকে এই ফলগুলার ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। তো জাকির ভাইকে দিয়ে বলুন যে আপনার তো মনে হয় পায়ে ব্যথা, আপনি এগুলি খান। তো বিশ্বাসেরও একটা ব্যাপার আছে, আর এত রাতে অপরিচিত মানে যে কেউ যতই ভালো হোক না কেন। তো সে লোকটার মন রাখতে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে দেন, আমি বাসায় যেয়ে খাবো। তো লোকটাও একটা হাসি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় গিয়ে খেয়ে। তো পুরাতন স্ট্যান্ডের কাছে এসে লোকটা বলে যে ভাই আমি এখন ডান দিকে যাব, আপনি তো মনে হয় সোজা যাবেন, আপনার আর তো উপকার করতে পারলাম না। তো জাকির ভাই বলে যে না সমস্যা নাই, যথেষ্ট উপকার করছেন, আমি খুবই খুশি। তো এটা বলে যখন লোকটা জাকির ভাইয়ের হাতে তার ব্যাগ দিয়ে ডান দিকে যেতে না, জাকির ভাই মনে পড়ে যে সে তো তাকে ধন্যবাদ জানাতে পারলো না সেভাবে। তো যখন জাকির ভাই ডান দিকে তাকায় তখন দেখে যে লোকটা নাই। 1 সেকেন্ডের মধ্যে লোকটা হাওয়া হয়ে গেছে। তো এটা দেখে জাকির ভাই খুবই ভয় পান এবং মানে স্বাভাবিক, রাত 2টার মতো বাজে, একটা লোক তার সাথে এত দূর হেঁটে আসলো, সেই লোকটা ডান দিকে যাবে বলে 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। জাকির ভাই এটা দেখে খুবই ভয় পান, কিন্তু কিছু তো করার নাই, বাসায় তো যাইতেই হবে। তো জাকির ভাই ভয় নিয়ে আগাইতে থাকেন হেঁটে হেঁটে, তার পায়ে ব্যথা নিয়ে। তো তার সামনে একটা ব্রিজ পড়ে, জাকির ভাই যখন ব্রিজের দিকে আগাইতে যায় তখন
মানে জাকির ভাই যে ডাইরেকশনে যাচ্ছিল সেম একই ডাইরেকশনে পিছের থেকে একটা ট্রাক আসে, এবং সে ট্রাকের আলোতেই দেখতে পায় যে সামনে অন্তত তার থেকে মানে 20 থেকে 30 ফুট দূরে একটা লোক দাঁড়ানো ঠিক রাস্তার মাঝখানে। চেহারাটা ঠিক মতো দেখতে পারেন নাই, কিন্তু কিছু ভাবার আগেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সে লোকটাকে ট্রাকটা চাপা দিয়ে চলে যায়। এটা দেখে জাকির ভাই একদমই আতকে ওঠে। জাকির ভাই যখন মানে ওই রাস্তায় তো সামনে দিয়ে তো যেতে হবে, যখন সামনে দিয়ে যায় আর লাশটার দিকে মানে থ্যাতলানো শরীরটার দিকে যখন জাকির ভাইয়ের চোখটা পড়ে, তখন জাকির ভাইয়ের সেন্স ধরে রাখতে পারেন না, জাকির ভাই তখন সেন্সলেস হয়ে যায় ভয়ে। এই জায়গাতে ঘটে আসল ঘটনা। জাকির ভাইয়ের সেন্স ফিরে একজন লোকের ডাকে, সেটা ছিল বাস কন্ডাক্টর। মানে তাকে ডাকছিল যে ভাই উঠেন, চলে আসছেন তো, নামতে তো হবে, রাজবাড়ি রাস্তার মোড়ে চলে আসছেন তো, নামতে হবে। জাকির ভাই চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে বাসে। সে এখনো রাজবাড়ি রাস্তার মোড় পৌঁছায় নাই, তার কন্ডাক্টর তাকে ডাকছে যে ভাই নামতে হবে। জাকির ভাই আসলে বুঝে পাচ্ছিল না যে সে কি এতক্ষণ ঘুমায়ছিল, সে কি স্বপ্ন দেখছিল, নাকি এতক্ষণ কি হলো। জাকির ভাই কিছুই বুঝতেছিল না। তো সে যখন উঠে নামার জন্য, সে তখন তার পায়ে তীব্র ব্যথা অনুভব করে। একটু আগে তার পায়ে যে ব্যথাটা ছিল, জাকির ভাই তখন আরো অবাক হয়ে যায়, তাহলে পায়ে ব্যথা কেন? সে তো মানে সুস্থ ছিল, এটা কি তাহলে স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল? মানে জাকির ভাই মাথা পুরা ছানা বড়া অবস্থা। তো সে তার পায়ে ব্যথা নিয়ে নামে। তো সে তখন নেমে তার ফোনটা আবার চেক করে যে কয়টা বাজে। তখন দেখে যে না, সেই একই সময় বাজে। জাকির ভাই তখন প্রচুর ভয় পায়, কিন্তু কিছু করার নেই, বাসায় তো যেতে হবে। তাই সে জাকির ভাই সেই তার বাসার রাস্তায় হাঁটা দেয়। তো বাসার রাস্তায় যখন হাঁটা দেয়, সে হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 মিনিট পর আবার সে একটা রিক্সা দেখতে পায় একই জায়গায়, যেই রিক্সাটা মানে যেখানে সে স্বপ্নে রেখেছিল। তো জাকির ভাই ভয়ে ভয়ে রিক্সাটার কাছে যায়। রিক্সাটার কাছে গিয়ে যখন রিক্সাওয়ালার দিকে তাকায়, তখন জাকির ভাই আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ দেখে যে সেই রিক্সাওয়ালাটাই যেই রিক্সাওয়ালাটাকে সে স্বপ্ন দেখছিল। তো জাকির ভাই তাও জিজ্ঞেস করে যে যাবেন রেল স্টেশনের দিকে? তো রিক্সাওয়ালাটা এবার একবারেই রাজি হয়ে যায় যে হ্যাঁ যাব, উঠেন। কোনো ভাড়া কোনো দরদাম কিছুই করেনি, জাস্ট বললো উঠেন। তো জাকির ভাই মনে ভয় আর সংশয় নিয়ে রিক্সায় উঠলেন। জাকির ভাইয়ের মাথায় আসলে চলতেছিল না, মানে বুঝতেছিলই না যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে। জাকির ভাইয়ের কোনো হিতাহিত বোধ তখন আসলে কাজ করতেছিল না, উনি খুবই শক ছিল। আসলে ওনার জায়গায় আমি হলে আমিও শকটি থাকতাম, বা আমি জানি না যে আসলে কি করতাম। খুবই অদ্ভুত একটা বিষয়। তো তখন তো আর ইঞ্জিন চালিত বা ইলেকট্রিক রিক্সাগুলি ছিল না, পায়ে টানা রিক্সাই ছিল। তো পায়ে টানা রিক্সাগুলি সাধারণত যে জোরে চলে বা খুব জোরে চললেও অত জোরে চলা সম্ভব না, রিক্সাটা যত দ্রুত চলতেছিল। কিন্তু জাকির ভাই আসলে বুঝতেছিল না তার সাথে কি হচ্ছে। তো সে মনে মনে আল্লাহকে ডাকছিল, জিকির করতেছিল। হ্যাঁ। তো তার বাসায় আসার পথটা সদর হাসপাতালের পিছনের পথ। তো ওই পথে একটা লাশ কাটা ঘর পড়ে। তো হুট করে রিক্সাটা থেমে যায়। সাধারণত ওই পর্যন্ত আসতে ওই পায়ে টানা রিক্সায় সময় লাগে অন্তত 20 থেকে 25 মিনিট। কিন্তু রিক্সা উঠে 2 থেকে 3 মিনিট পরে রিক্সাটা থামে, আর জাকির ভাইয়ের মুখে একটা আলো পড়ে। জাকির ভাই দেখেন যে সামনে 2 থেকে 3 জন পুলিশ আর একটা ভ্যানে একটা পার্টিতে করে একটা লাশ। জাকির ভাই তখন আরো অবাক হয় যে 2 থেকে 3 মিনিটের মধ্যে সে এই রাস্তায় কিভাবে আসলো, এই লাশ কাটা ঘরের রাস্তায় কিভাবে আসলো। তো পুলিশ তার মুখে মানে রিক্সাটা যেখানে থামে, তো তার মুখে আলো পড়ে, পুলিশ দাঁড়ানো, পুলিশের টর্চের আলো। তো জাকির ভাইকে জিজ্ঞেস করেন যে এত রাতে কোথায় যান এই টাইপের। তো বলে যে সে কে বলে মানে আসছে ফরিদপুরে, সে বাসার দিকে যাচ্ছে। তখন রিক্সাওয়ালার মুখটা মাফলার পেঁচানো ছিল। তো জাকির ভাই দেখেন যে ভ্যানের উপর একটা লাশ, আর জাকির ভাই জিজ্ঞেস করেন যে লাশটা কার। মানে জাকির ভাই আমাকে যেভাবে বলেন যে সে নিজেও জানে না যে সে কেন জিজ্ঞেস করলো লাশটা কার, কিন্তু সে জাস্ট জিজ্ঞেস করছে। তো তারপর জাকির ভাই রিক্সাতে বসেই লাশটা একটু দেখতে চাইলো। তো পুলিশ জিজ্ঞাসাবাদ করলো যে কেন, মানে জাকির ভাই তাও বললো জাস্ট এমনি দেখতে চায়। তো জাকির ভাই আসলে নিজেও জানেন না যে উনি কেন লাশটা দেখতে চাচ্ছিল, সে জাস্ট ইনসিস্ট করে। তো পুলিশটা টর্চ মারে লাশটার দিকে, আর পার্টিটা যখন সরায় তখন জাকির ভাই মানে তার ভয়ের চরম সীমায় পৌঁছে যায়। হ্যাঁ,
জাকির ভাই ভাবতে থাকে যে তার কেন সেন্সলেস হয়ে যায় না, আবার কেন সেন্সলেস হয়ে যায় না। জাকির ভাই বুঝতে পারেন না যে সে বেঁচে আছেন নাকি মরে গেছেন। মানে জানি না আপনারা কি ভাবতেছেন লাশটা কার ছিল। জাকির ভাই দেখে যে লাশটা ছিল সেই রিক্সাওয়ালার। এক চোখ নাই, আর এক চোখ মানে এক চোখ নাই। রিক্সাওয়ালার ফেসের গঠনটা তো জাকির ভাইয়ের মনে আছে। তো জাকির ভাই একদম বাকরুদ্ধ হয়ে যায়, আর কোনো কথা বলতে পারে না। তো সেখান থেকে পুলিশও রাস্তা ছেড়ে দেয়, যে বলে যে বাসায় চলে যান, যখন দেখে যে জাকির ভাইয়ের সাথে ব্যাগ ট্যাগ। তো রিক্সাটা তখন চলা শুরু করে। জাকির ভাই একদম চুপ। জাকির ভাই প্রচন্ড ভয়ার্ত অবস্থায়, প্রচন্ড অবাক। জাকির ভাই কিছুই বুঝতেছিলেন না। তো জাকির ভাই বলেনও নাই যে কোথায় থামতে হবে, কোথায় মানে তার বাসা। রিক্সাটা যেখানে থামে, রিক্সাটা ঠিক তার বাসার সামনে এসেই থামে। তার বলাও লাগে না যে মানে থামেন। তো রিক্সাটা ঠিক তার বাসার সামনে এসেই থামে। জাকির ভাই ভয়ে ভয়ে রিক্সার থেকে নামে। রিক্সার থেকে নেমে যখন ওই রিক্সাওয়ালার দিকে তাকায়, তখন জাকির ভাই মানে এটা আশাই করেন নাই যে এটা হতে পারে। সে দেখেন যে ওই রিক্সাওয়ালাটা আসলে সেই লোকটা যার সাথে স্বপ্নে সে হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছিল, যার মানে যে জাকির ভাইয়ের ব্যাগ বহন করছিল অনেকক্ষণ ধরে। তো জাকির ভাই অবাক। জাকির ভাই পকেটে মানে রিক্সার ভাড়া মেটানোর জন্য তাও পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে সে ফিল করে যে তার পকেটে ওই দুইটা ফল, মানে যে আঙুর সাইজের বা আঙুর টাইপের যে ফলগুলি ওই লোকটা স্বপ্নে তাকে খেতে মানে খাওয়ার জন্য দিছিল, সে বলছিল বাসায় যেয়ে খাবে, ওই ফলগুলা তার পকেটে। হ্যাঁ, সে মানে হাত দিয়ে বুঝতে পারে, কারণ সে তো স্বপ্নে হলেও সে হাতে নিছিল। তো ওই লোকটা তখন বলে যে আপনার কিছু দেওয়া লাগবে না, আপনি মানুষের উপকার করবেন, এই টাইপের। তারপরে রিক্সাটা এক নিমিষে হাওয়া হয়ে যায়, মানে চোখের পলকে যেন রিক্সাটা হাওয়া হয়ে যায়। জাকির ভাই বাসার কলিং বেল টিপে আর বাসার দরজা খোলার আগে তিনি আবারও সেন্সলেস হয়ে যান। মানে তার বাসার বাবা মা মানে যে দরজা খুলে সে জাকির ভাইকে সেন্সলেস অবস্থায় পান। জাকির ভাইয়ের সেন্স ফিরে একদিন পরে, যখন তার মানে আশেপাশের পরিবার তাকে জিজ্ঞেস করেন যে তোর কি হলো, তোরে তো দেখলাম দরজার সামনে তুই জ্ঞান ছাড়া পড়ে আছিস, তখন জাকির ভাই এর কোনো উত্তর দিতে পারেন না। এই ঘটনার আসলে তিনি কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাননি। ঘটনাটা যখন আমি শুনি আমিও খুব অবাক হয়েছিলাম। আমিও আসলে এই জিনিসের কোনো কুল কিনারা বা কোনো যৌক্তিক ব্যাখ্যা আমারও আসলে জানা নাই। বাট ঘটনাটা আসলে অনেক অদ্ভুত। তো এই ছিল ঘটনা। ঠিক তখনই পায়ের নিচের বাঁশের সাগরটার দিকে চোখ যেতেই আমার বুকের ভিতরটা যেন ছিঁড়ে বের হয়ে আসতে চাইল। নিচে নদীর কুচকুচে কালো পানির উপর কোনো প্রতিচ্ছবি ছিল না, অথচ আমার ঠিক পিছনে জ্বলতে থাকা হ্যারিকেনের আবছা আলোয় দেখছিলাম আমার সামনে হেঁটে যাওয়া লতিফ চাচার ছায়াটা তীরের মতো লম্বা আর বাঁশ বাগানের মগডালে গিয়ে ঠেকেছে। আর ওনার দুই হাতের আঙ্গুলগুলো আচমকা 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে পিছনের দিকে বেঁকে আমার গলার দিকে এগিয়ে আসছিল। তখনই বাগানের সব কটা বাঁশ একসাথে মট মট শব্দ করে ঝুঁকে এসে আমাদের মাথার ওপরের আকাশটা পুরো বন্ধ করে দিল। একটা তীব্র পচা সাপের চামড়ার গন্ধ আমার পুরো ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই চাচা ওনার ঘাড়টা না ঘুরিয়েই পিঠের চামড়া ফিরে একটা চেরা ভেজা গলায় ফিসফিসিয়ে হেসে উঠলেন এবং বললেন, হারানো গরুটা তো খুঁজতে এসছিস হিমেল, কিন্তু তুই তো জানতিস না আজ সন্ধ্যার সময় এই বাঁশঝাড়ের ভেতরেই একটা কেউটে সাপ আমার পায়ে ছোবল দিয়েছিল। এই ঘটনা ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের এক ঝড় বৃষ্টির রাতে। আমার নাম হিমেল চৌধুরী। আমি কুষ্টিয়ার কুমারখালী থানার প্রত্যন্ত এক গ্রামে আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। চারদিকে বিস্তর মাঠ আর ঘন জঙ্গল এবং বাঁশ বাগানে ঘেরা ছিল সেই গ্রামটা।
সেদিন ছিল একটা অমাবস্যার রাত। সন্ধ্যা থেকেই আকাশে ঘন মেঘ আর মেঘের ডাক ছিল। রাত তখন আনুমানিক 1:20। আমাদের পোষা গরুটা গোয়াল ঘরের বেড়া ভেঙে কোন ফাঁকে যেন বেরিয়ে গিয়েছিল। গ্রামের চোর ছাঁচের ভয় থাকায় আমি আর আমাদের পাশের বাড়ির লতিফ চাচা হারিকেন আর লাঠি হাতে সেই গরুকে খুঁজতে বের হলাম। গ্রামের মেন রাস্তা পার হয়ে যখন আমরা চন্দনী মাঠের পাশের এক বড় বাঁশ বাগানটার ভেতর ঢুকলাম, চারপাশটা একদম থমথমে হয়ে গেল। শুধু ঝড়ের বাতাসে বাঁশগুলোর একের পর একে গায়ে ঘষা খাওয়া একটা অদ্ভুত ওই শব্দ আসছিল চো চো করে। লতিফ চাচা আগে হ্যারকিন নিয়ে হাঁটছিলেন আর আমি ওনার ঠিক পেছনে হাঁটছিলাম। হুট করে খেয়াল করলাম রাতের গুমোট গরমের মাঝেও বাগানের ভেতরের বাতাসটা অস্বাভাবিক রকমের বরফ শীতল হয়ে গেছে, ঠিক যেন একটা হিম ঘরের ভেতর ঢুকে পড়েছি। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র পচা শ্যাওলা আর সাপের চামড়ার গন্ধ ছড়াতে শুরু করলো। আমরা যখন বাগানের মাঝখানে ওই পুরনো মরা নদীর ওপর বাঁশের সাঁকোটার ওপর উঠলাম, তখনই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। চাচা হুট করেই সাঁকোর মাঝখানে গিয়ে একদম পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। ওনার পিঠের হাড়গুলো কেমন যেন যান্ত্রিকভাবেও কাঁপছিল। আমি বললাম, লতিফ চাচা, আপনি এখানে দাঁড়িয়ে গেলেন কেন? গরুটার ডাক তো ওই পার থেকে আসছে মনে হলো। আমি ওনার কাঁধে হাত দেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচের পানি আর ওনার হাতের নখের দিকে আমার চোখ গেল, আর আমার পুরো শরীর পাথর হয়ে গেল। যা আমি দেখছিলাম তা আমি শুরুতেই বলেছি। ওনার হাতের নখগুলো পেছনের দিকে বেঁকে আমার গলার দিকে আসছিল, আর ঘাড় না ঘুরিয়েই ওনার পিঠের চামড়া ফেরে সে চেরা কথাটা ফিসফিসিয়ে বলল, হিমেল, আজ সন্ধ্যার সময় এই বাঁশ ঝাড়ের ভেতরেই একটা কেউটে সাপ আমার পায়ে ছোবল দিয়েছিল। এমন কথা শোনার পরে ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার পা দুটোকে সাঁকোর বাঁশের সাথে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। ওনার সেই হাত দুটো যখন আমার শ্বাস নানি চেপে ধরলো, আমার চোখ দুটো উল্টে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ শক্ত করে বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পাঠ শুরু করলাম। ঠিক যখন আমার পবিত্র কালাম পড়া শেষ হলো, আকাশে একটা বিকট শব্দে বজ্রপাত হলো, আর সাথে সাথে এক পলকে আমার গলার উপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন গায়েব হয়ে গেল। লতিফ চাচার এই ব্যবহারটা একটা তীব্র অমানসিক চিৎকার দিয়ে সাঁকো থেকে নিচে অন্ধকারে নদীতে ঝাঁপিয়ে পড়ল, আর আমি ছিটকে সাঁকোর উপরে পড়ে গেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে গ্রামের লোকজন মাঠে যাওয়ার সময় আমাকে সাঁকোর ওপরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং আমার গলায় কালচে দাগ পড়ে গিয়েছিল। পরে যখন আমি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে লতিফ চাচা খোঁজ নিলাম, তখন জানতে পারলাম গতকাল সন্ধ্যার সময় লতিফ চাচা যখন ওই বাঁশ বাগানের পাশে খুঁড়ে কুড়াতে গিয়েছিলেন, তখন ওনাকে একটা বিষাক্ত কেউটে সাপ ছোবল মারে। ওনাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রাত 9টার দিকে উনি মারা যান। ঝড়ের কারণে ওনার মৃত্যুর খবরটা রাতে আমাদের বাড়ি অবধি পৌঁছায়নি। আজ প্রায় 1 বছর হতে চলল আমি আর কোনোদিনই গ্রামে যাই না, কিন্তু আজও রাতে যখন আমি বাইরে ঝড় বৃষ্টি দেখি এবং বাতাসের শব্দ শুনি, আমার বুকটা এখনো আচমকায় ভয়ে কেঁপে ওঠে। মনে হয় সেই বাঁশ বাগানের সাঁকোটা আজও হয়তো কোনো অসাবধানী পথচারীর অপেক্ষায় অন্ধকারে ডানা মেলে বসে আছে। না জানি
কখন সে আমাকে আবার নিতে আসবে। এবং তারপর থেকে আমি খুব সাবধানতার সাথে অবলম্বন করে চলাফেরা শুরু করি। এখন মাঝে মাঝে গ্রামের বাড়ি থেকে নানু ভাই, দাদু ভাই সকলেই ফোন দিয়ে বলে যে হিমেল, কতদিন হয়ে গেল তোকে দেখি না, একবার আয় এখানে, একবার এখানে আয় আয় তোকে একবার দেখি ভাই। কিন্তু সময় স্বল্পতার কারণে এবং আমার ভয়ের কারণে আমারও সেখানে যে আর যাওয়া হয় না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের আজকের ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সাথে এরকম কোনো ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হতে পারে পরবর্তী ঘটনা আপনারটাই চুজ করা হবে। তো ভাইয়া আজকের তো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।